নমস্কার। গল্পবাবুর আসরের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। আর হ্যাঁ, আপনারা যারা ক্লাসিক্যাল গল্প শুনতে ভালোবাসেন তারা তো নিশ্চয়ই ভিজিট করেছেন গল্পবাবুর আসরেরই সদস্যা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের একক গল্প পাঠের চ্যানেল বং গল্পসাথীতে। বং গল্পসাথীর এবারের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বাইজি, যার লিঙ্ক আমাদের এই গল্পের ডেসক্রিপশন এবং আই বাটনে দেওয়া রইল। আমাদের এবারের গল্প সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজের গল্প কারভালোর বাক্স দ্বিতীয় তথা শেষ পর্ব। যদিও গল্পের শুরুতে সংক্ষেপে বলে নেব আগের পর্বে কি ঘটেছে, তবু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। আর আপনারা যদি আগের পর্বটি শুনে থাকেন তাহলে স্কিপ করুন 3 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প কারভালোর বাক্স দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে, অর্জুন থানার দারোগা অবনীবাবুর সাথে গল্প করছিল। এমন সময় সেখানে আসেন রামচন্দ্র রায়, যিনি একসময় জাহাজে নাবিক ছিলেন। কিছুদিন থেকে কেউ বা কারা নাকি তাকে কোনোভাবে প্রভাবিত করে ফেলছে। রোজ রাত্রে তিনি মাথার ভিতর বিপ বিপ শব্দ শুনতে পান, আর তারপর তাঁর আর কোনো হুঁশ থাকে না। তিনি বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে যান। অর্জুন তাঁর বাড়ি গিয়ে দেখতে পায় একটা বাক্স, যেটা নাকি রামচন্দ্রের বন্ধু কারভালো সেখানে রেখে আসামে চলে গেছেন প্রায় মাসখানেক হলো। সেই বাক্স খুলে দেখা যায় সেখানে রয়েছে একটি যন্ত্র, যার থেকে নীল আলো বেরোচ্ছে, এবং যে শব্দটা রামচন্দ্র রায় শুনতে পান সেটি যেন এই বাক্সের মধ্যেই ঢুকে যায়। অর্জুন বাক্সটা থানার মালঘরে জমা রাখে। এরপর সে শরণাপন্ন হয় শহরের নামী বিজ্ঞানী মহাদেব সেনের সঙ্গে, যিনি চোখে কম দেখেন, কিন্তু তিনিও ওই যন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে পড়েন এবং তাকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলেও তিনি জোর করে মালঘরে ঢুকে ওই যন্ত্রটির কাছে চলে যেতে চান। অবশেষে ভোর হতে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে দেখা যায় তিনি চোখে দেখতে পাচ্ছেন। এরপর মহাদেববাবু তাঁর বাড়ি ফিরে যান। কিছুক্ষণ বাদে অর্জুন যন্ত্রটি মালঘর থেকে বের করে মহাদেববাবুর কাছে নিয়ে যেতে চায় পরীক্ষা করবে বলে, কিন্তু দারোগা অবনীবাবু রাজি হলেন না। শেষে ঠিক হয় অবনীবাবু গাড়িতে করে অর্জুনকে নিয়ে যাবে মহাদেববাবুর বাড়ি। অর্জুন কারভালোর বাক্সটা নিয়ে গাড়িতে উঠে বসে। এরপর জিপে বসে থানার বাইরে আসা মাত্র অর্জুন দেখল রাস্তার একপাশে রামচন্দ্র রায় ছাতি মাথায় দাঁড়িয়ে আছেন। ভদ্রলোককে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। অর্জুন পুলিশ ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। তাকে দেখতে পেয়ে রামচন্দ্র রায় এগিয়ে এলেন। আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আরে ওটাই তো সেই কারভালোর সুটকেসটা, তাই না? অর্জুন দেখল রামচন্দ্রবাবুর চোখ চকচক করে উঠল। সে সেটাকে গুরুত্ব না দিয়ে বলল, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করছেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? তা বলতে পারেন। বাড়ি গিয়ে শুনলাম থানায় এসেছেন, তাই। রামচন্দ্রবাবু কাঁচুমাচু হলেন। আসলে আমার মনে হচ্ছে জীবনের অনেক কিছু যেন হারিয়ে গেছে। ফাঁকা ফাঁকা লাগছে বড়। উঠে আসুন জিপে। অর্জুনের মায়া হলো। চটপট জিপে উঠলেন রামচন্দ্র রায়। 1949-এ আমি একটানা 72 ঘন্টা জিপ চালিয়েছিলাম। নাওয়া খাওয়া সব মাথায় উঠেছিল। অর্জুন বলল, থামেননি? ওই যখন তীরের দরকার হতো তখনই। রামচন্দ্র হাসলেন। এখানে মানে ইন্ডিয়ায় নয়, অস্ট্রেলিয়ায়।
জাহাজ থেকে একটা জরুরি খবর নিয়ে ছুটতে হয়েছিল। বাবা, আপনার তো অভিজ্ঞতা অনেক। তা তো হবেই, বই লিখলে ইয়া মোটা হয়ে যেত। লিখুন না। ছাপবে কে? এ দেশে গুণীর কদর নেই। কার বাড়ি? অর্জুনের ইশারায় ড্রাইভার মহাদেব সেনের বাড়ির সামনে জিপ থামিয়েছিল। সুটকেস নিয়ে নামতে নামতে অর্জুন বলল, আপাতত এই শহরে আপনার সঙ্গে মিল আছে যে একমাত্র মানুষটির, তিনি এই বাড়িতে থাকেন। গত রাত্রে তাকে আপনার বাড়িতে নিয়ে গেছিলাম। এখানে কেন আনা হলো? উনি একজন বিজ্ঞানী, আপনার আমার চেয়ে অনেক গুণ বেশি জানেন। ওর সাহায্য দরকার এই রহস্য সমাধান করতে। আপনিও আসুন না। অর্জুনের অনুরোধে রামচন্দ্র রায় যেন বাধ্য হয়েই অনুসরণ করলেন। বাড়ির সবাই প্রস্তুত ছিলেন। তিস্তা ওদের মহাদেব সেনের ঘরে নিয়ে যাওয়া মাত্র তিনি জিজ্ঞেস করলেন, ওটা কি? এটা এই কারভালোর রেখে যাওয়া সুটকেস। অর্জুন সযত্নে মেঝের উপর রাখলো সুটকেসটাকে। মহাদেব সেনকে এখন অনেকটা স্বাভাবিক দেখাচ্ছে। চোখের চশমা খুলে তিনি বললেন, আরে এর সঙ্গে কোথায় দেখা হলো? থানার সামনে। জবাব দিয়ে অর্জুন দেখল রামচন্দ্রবাবু এক দৃষ্টিতে মহাদেব সেনের দিকে তাকিয়ে আছেন, যেন ওর ভেতরটা পড়ে নেওয়ার চেষ্টা করছেন। তারপর হাসলেন। রামচন্দ্র মহাদেবের বাড়িতে এলো অর্জুনের সঙ্গে। ধন্যবাদ। মহাদেব সেনের চোখ ভেতরে দাঁড়ানো আত্মীয় স্বজনের ওপর পড়ল। এবার আমরা একটু কাজ করব, তোমরা দরজাটা ভেজিয়ে দিয়ে যাও। আদেশ অমান্য করার সাহস কারো হলো না, যদিও বেরিয়ে যেতে কারোরই মন চাইছিল না। রামচন্দ্র রায় বললেন, কাজের সময় আমার থাকা কি উচিত হবে? নিশ্চয়ই। এখানে আপনি আমি গিনিপিগ, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অর্জুন, দরজা দুটো বন্ধ করে সুটকেস খোলো, আগে যন্ত্রটাকে দেখা যাক। মহাদেব সেন বললেন। দরজা বন্ধ করে সুটকেস খুলে থার্মোকলের ভেতর থেকে যন্ত্রটা বের করা হলো। মহাদেব সেন সামনের টেবিলে সেটিকে রাখতে বললেন। জানলা দিয়ে আসা আলো পড়ায় যন্ত্রটা চকচক করছে। মহাদেব সেন বললেন, মেটালটা লক্ষ্য করো, আর স্টিল অ্যালুমিনিয়াম মেশানো বলে ভুল হবে। তুমি বলেছিলে আলো বেরোতে দেখেছো, কোনো আলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। ওটা সিগন্যাল হলে বের হয় মনে হচ্ছে। হয়তো তাই। মিস্টার রায়, আপনি কি কোনো শব্দ পাচ্ছেন? রামচন্দ্র রায় মাথা নাড়লেন। না, দিনের বেলায় তো কোনো শব্দ পেতাম না। তাহলে তোমার ধারণাই ঠিক অর্জুন, কিন্তু এই মেটাল কভারটায় কোথাও জোরের কোনো চিহ্ন নেই। ভেতরে যে যন্ত্রপাতি, না না অর্জুন, এই জায়গাটা লক্ষ্য করো। ঝুঁকে পড়ে দেখতে দেখতে মহাদেব সেন অর্জুনকে ডাকলেন। অর্জুন দেখল কিছু একটা যেন খুলে নেওয়া হয়েছে সেখান থেকে। বস্তুটিকে ধরে রাখার হুক এখনো এর গায়ে আছে। অর্জুন বলল, এর গায়ে কিছু লাগানো ছিল? মহাদেব সেন বললেন, এখন এই যন্ত্রটি ঠিক কি জিনিস তা জানার জন্য দুটো পথ আছে। এক, আমরা এই মেটাল কভার ভাঙতে পারি, সেক্ষেত্রে যদি যন্ত্রটাই খারাপ হয়ে যায় তাহলে চিরকাল আফসোস থেকে যাবে। দ্বিতীয় পথটা আরো কটা রাত পরীক্ষা করা। রামচন্দ্র রায় বললেন, দ্বিতীয় পথটাই ঠিক, তাহলে আমার বাতের ব্যথাটা কমে যাবে। আপনার বাত আছে? মহাদেব সেন মুখ তুললেন। আর বলবেন না, 1951-এ রামচন্দ্রবাবুকে থামিয়ে অর্জুন বলল, এটা কোথায়? আফ্রিকায়? একদম ঠিক। অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, বাঁচার কোনো চান্সই ছিল না। অর্জুন ভদ্রলোককে থামাবার জন্য বলল,
উনি বলছেন রোজ রাত্রে এই যন্ত্রের সঙ্গে থাকার ফলে ওর শরীরে বাতের ব্যথা কমে গিয়েছিল, এক রাত ছাড়াছাড়ি হওয়ায় আবার নাকি বেড়ে গিয়েছে। আপনার চোখের ব্যাপারটা কি রকম? মহাদেব সেন বললেন, উনি ঠিকই বলেছেন অর্জুন। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মনে হয়েছিল সব যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু এরই মধ্যে মনে হচ্ছে দৃষ্টিশক্তি কমতে আরম্ভ করেছে। যদিও আগের থেকে অনেক ভালো, কিন্তু ওই পাওয়ার বেড়ে গেলে যা হয় আর কি। অর্জুন জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয় এটা পৃথিবীতে তৈরি হয়েছে? না হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি কেউ করে থাকেন তাহলে তার পক্ষে এমন ঝুঁকি নেওয়া খুবই বোকামি হবে। বোকামি কেন? তিনি নিশ্চয়ই লুকিয়ে রেখেছিলেন তার আবিষ্কারের কথা। এই যন্ত্রটা নিশ্চয়ই তার কাছ থেকে চুরি গিয়েছে। প্রতি রাত্রে তিনি সিগন্যাল পাঠান যন্ত্রটার অস্তিত্ব জানার। না, তা হতে পারে না। তাহলে তিনি জেনেই যেতেন এই যন্ত্রটা কোথায় আছে, এসে নিয়ে যেতেন। যে যন্ত্র একটি মানুষকে প্রভাবিত করে, তার শরীরের ত্রুটি কমিয়ে দেয়, তাকে তিনি অনেক বড় কাজে ব্যবহার করবেন। তাহলে সেরকমই মনে হয়। এই ধাতব বস্তুটি আমার অচেনা, এই গড়নও অদ্ভুত। দিনের আলো নিভে গেলে পৃথিবীতে সিগন্যালটা আসে, অথবা দিনের আলোর জন্যই সিগন্যাল এলেও এটি অচল থাকে। সিগন্যাল পেলেই যন্ত্রটা সক্রিয় হয়। সক্রিয় যন্ত্রটি থেকে যে তরঙ্গ বের হয় তা সেই সব মানুষের মস্তিষ্কের কোষে প্রতিক্রিয়া আনে, যাদের গঠনের সঙ্গে এই যন্ত্রে রাখা ফর্মুলার মিল আছে। কিন্তু কেন, এই কারা এটাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাদের উদ্দেশ্যই বা কি? তাছাড়া এই যন্ত্রটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। এর শরীর থেকে কিছু একটা খুলে নেওয়া হয়েছে। কি সেটা? যেন বারংবার নিজেকেই প্রশ্ন করে গেলেন মহাদেব সেন। খুব চিন্তামগ্ন দেখাচ্ছিল তাকে। অর্জুন বলল, বেশ, এবার আমরা একটা হিসেবে আসি। আমরা জেনেছি এই যন্ত্রটার একটা অংশ উধাও হয়েছে। 2, এটি দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে। 3, সন্ধ্যের পরেই দূর থেকে ভেসে আসা সিগন্যালে রেসপন্স করে এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আবার নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে দিনের বেলায় সিগন্যালটা আসে না, অথবা এলেও এ গ্রহণ করতে পারে না। মহাদেববাবু বললেন, আমাদের পৃথিবী যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন ওই সিগন্যাল প্রেরকের কাজ করার ক্ষমতা কমে যায়। হয়তো সূর্যতাপ সহ্য করতে পারে না। অর্জুন বলল, বেশ, এবার দেখা যাচ্ছে সন্ধে হওয়ার পর থেকেই এই যন্ত্রের কাছাকাছি আসা মাত্র কোনো কোনো মানুষ একটা ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছেন। রামচন্দ্র রায় বললেন, ক্ষীণ কিন্তু নন স্টপ। হ্যাঁ, সেটা এক সময় বাড়তে আরম্ভ করে। মিস্টার রায় বলতে পারবেন, আমি গতকাল রিকশায় বসেই যা শুনতে পেয়েছি তাতে মনে হচ্ছিল কালা হয়ে যাব। ঠিকই, সন্ধ্যে থেকে শুরু হয়, একটু একটু করে বাড়তে থাকে। আমি চটপট রাত্রের খাওয়া খেয়ে নিতাম, কানে শব্দ বাজতো। তারপর এক সময় মনে হতো যে কানের পর্দা ফেটে যাবে, তখন আর জ্ঞান থাকতো না। রামচন্দ্র রায় বললেন, হ্যাঁ, আমি এই স্টেজটাই জানতে চাইছি। গত রাত্রে আপনার কানে ব্যথা হচ্ছিল এই শব্দটার জন্য, রিক্সাতে বসেই। আমার সঙ্গে যখন থানার ভেতরে ঢুকলেন তখনও আপনি স্বাভাবিক কথাই বলছিলেন, মনে আছে? অর্জুন মহাদেব সেনকে জিজ্ঞেস করল, মনে আছে। তখন শব্দটা কানের ভেতর তুমুল হয়ে উঠেছিল। যখন নিচে গেলাম, বদ্ধ দরজার কাছে পৌঁছালাম, তখন ওই আওয়াজের প্রাবল্যে
যেন উন্মাদ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনি তখন দরজা খোলার চেষ্টা করছিলেন একাই। প্রচন্ড শক্তি এসে গেল শরীরে। আপনাকে ধরে রাখা একজন সিপাহীর পক্ষে সম্ভব হয়নি। মিস্টার রায়, এই অবস্থায় পৌঁছে আপনিও কি যন্ত্রটার দিকে যাওয়ার চেষ্টা করতেন? সেক্ষেত্রে তো আপনি সহজেই যন্ত্রটাকে পেতেন। ওটা আপনার ঘরের সুটকেসের মধ্যেই থাকতো। অর্জুন তাকালো। না, আমি বেরিয়ে পড়তাম, তবে খালি হাতে নয়। কিছু একটা ভারী জিনিস বয়ে নিয়ে যেতাম। কোথায় যেতাম আর কেন যেতাম তা জানি না। অনেকটা হাঁটতাম মধ্যরাত্রে। দু একজন প্রতিবেশী পরের দিন সকালে দেখা হলে জিজ্ঞাসা করেছে অত রাত্রে তিস্তার ব্রিজের দিকে কেন গিয়েছিলাম। জবাব দিতে পারিনি। রামচন্দ্র রায় হাসলেন। সকালে ডান হাতে খুব ব্যথা করত। এখন মনে হচ্ছে এমন হতেও পারে যে ওই সুটকেস বয়ে নিয়ে যেতাম আমি। শুধু ওই কারণেই এক সময় ভয় হলো রাত্রে বেরিয়ে আমি কাউকে খুনও করে দিতে পারি। এই ভয় বাড়তেই আমি থানায় গেলাম ডায়েরি করতে। আপনাকে বলেছিলাম আমার বাড়ির বাইরে দরজায় তালা দিয়ে দিতে। ওই সময় আপনি কাউকে দেখেছেন বলে মনে পড়ে? কাউকে বলতে? মহাদেব সেন জিজ্ঞেস করলেন। এমন কেউ যে আপনাকে পরিচালনা করছে? রামচন্দ্র রায় বললেন, আমার তো মনে হতো যেন কেউ পাশে আছে, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। সে যা কথা বলছে আমাকে তাই করতে হচ্ছে। আপনি? ঠিক এক অনুভূতি নয়। আমি বুঝতে পারছিলাম আমাকে তালা দিয়ে কেউ চাবি নিয়ে গেছে, আর সেই চাবিটা আছে এই যন্ত্রের মধ্যে। ওই যন্ত্র পেলে আমি মুক্ত হয়ে যাব, কিন্তু তোমরা আমাকে আটকে রেখেছিলে। মহাদেব সেন বললেন। এই সময় রামচন্দ্র রায় উঠে এসে পরম স্নেহে যন্ত্রের গায়ে হাত বোলালেন। অর্জুন জিজ্ঞেস করল, আপনারা দুজনেই কি আজ রাত্রে এই যন্ত্রটার সঙ্গে থাকার জন্য কোনো টান অনুভব করছেন? রামচন্দ্র রায় বলে উঠলেন, নিশ্চয়ই। মহাদেব সেন বললেন, আমার শুধু কৌতূহল হচ্ছে। ওই কৌতূহল থেকেই টান আসবে। এ মশায় নেশার মতন ব্যাপার। আমাকে একটু ভাবতে দিন, এখনো কয়েক ঘন্টা হাতে আছে। বিকেলে আমার কাছে একবার এসো অর্জুন, একটা কিছু করতে হবে আজ রাত্রে। আমি নিশ্চয় বাদ যাচ্ছি না। রামচন্দ্র রায় জিজ্ঞেস করলেন। অবশ্যই না, মহাদেব সেন বললেন। তাহলে এটিকে আবার থানায় রেখে আসি? অর্জুন বলল। কেন? মহাদেব বাবু আপত্তি করলেন। এখন এটা সরকারের সম্পত্তি, যেহেতু এর মালিককে পাওয়া যাচ্ছে না। সমস্ত দুপুর অদ্ভুত এক উত্তেজনার মধ্যে কাটল অর্জুনের। শেষ পর্যন্ত 2:30 নাগাদ সে যোগুদার বাড়িতে গেল। যোগুদা এখন শিলিগুড়ির স্টেট ব্যাংকে বদলি হয়ে গিয়েছেন। বৌদি তাকে দেখে খুব খুশি। অর্জুন ভিসিআরে স্পিলবার্গের ইটি ছবিটা দেখতে চাইলে তিনি তৎক্ষণাৎ সেটাকে চালু করে দিলেন। অর্জুন অনেকবার দেখা ছবিটাকে আর একবার খুঁটিয়ে দেখল, কিন্তু তার মনে হলো স্পিলবার্গ যেভাবে দেখিয়েছেন অন্য গ্রহের মানুষরা এমন হয় না। বৌদিকে ভিসিআর বন্ধ করতে বলে সে বেরিয়ে এসে বাইকে স্টার্ট দিল। এখন বিকেল, কদমতলার মোড় জমজমাট। অর্জুন কালীবাড়ির রাস্তাটা ধরল। সে ক্রমশ নিঃসন্দেহ হচ্ছিল এই যন্ত্রটির সঙ্গে মহাকাশের অন্য গ্রহের জীবেদের একটা সম্পর্ক আছে। এছাড়া অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না। ব্যাপারটা নিয়ে যত সে ভাবছিল তত এক ধরনের রোমাঞ্চে সে আপ্লুত হচ্ছিল। থানায় পৌঁছে সে অবাক। এরই মধ্যে মহাদেব সেন এবং রামচন্দ্র রায় অবনীবাবুর সামনে বসে আছেন। মহাদেব সেনের ছেলে সুব্রত সেনও সঙ্গে আছেন। মহাদেব সেন তাকে দেখে বললেন, যাক,
ঠিক সময়েই এসেছ। অর্জুন হেসে আরেকটা চেয়ারে বসলো। অবনীবাবু বললেন, ডিআইজি হেডকোয়ার্টার্সে একটু আগে টেলিফোন করেছিলেন এসপি সাহেবকে। বলেছেন আমাকে নাকি কিছুদিনের জন্য বিশ্রাম নিতে। কেন? অর্জুন অবাক। ওর ধারণা ওভারস্ট্রেন করে আমার মাথা নাকি সুস্থ নেই। আমি ওই যন্ত্রের ব্যাপারটা রিপোর্ট করেছিলাম। আশ্চর্য। হ্যাঁ, এই আপনাদের জন্যই আমার এই দশা। যাকগে, আজকের প্ল্যান কি? আমরা যন্ত্রটার কাজকর্ম ভালো করে দেখতে চাই। কিভাবে? এই সময় মহাদেব সেন কথা বললেন। আমি একটা উপায় ভেবেছি। সুব্রত, এই জিনিসটা বের করো তো। মহাদেব বাবুর ছেলে একটা ব্যাগ খুলে দুটো হেডফোন জাতীয় জিনিস বের করে তার বাবার হাতে দিলেন। মহাদেব সেন বললেন, এটা কানে পড়লে কোনো রকম বাইরের শব্দ কানে যাবে না। আমি দেখতে চাই শেষ পর্যন্ত ঘটনাটা কোন দিকে যায়। রামচন্দ্র রায় বললেন, সরি, ওটা আমি ব্যবহার করব না। কেন? মহাদেব সেন একটু বিরক্ত হলেন। আমি শব্দটাকে শুনতে চাই। মহাদেব সেন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অর্জুন বাধা দিল। ঠিক আছে, উনি যা চাইছেন তাই থাক। আপনি হেডফোনটাকে ব্যবহার করুন। আজ রাত্রে আপনার স্বাভাবিক থাকা প্রয়োজন। অনিচ্ছা সত্ত্বেও মহাদেব বাবু প্রস্তাবটা মেনে নিলেন। অবনীবাবু বললেন, আমি আর একটা ব্যবস্থা করেছি, সেটা এখন বলবো না। সন্ধে হওয়ার আগে চা খাওয়ালেন অবনীবাবু। তারপর সবাই ঘর থেকে বের হলেন। শঙ্করবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন। অর্জুনকে দেখে ইশারায় কাছে আসতে বললেন তিনি। অর্জুন এগিয়ে যেতে শঙ্করবাবু বললেন, আমার বাবা চোখে দেখতেই পান না। যদি মহাদেব বাবু ওই যন্ত্রটির সাহায্যে দৃষ্টিশক্তি ফিরে পান, তাহলে আমার বাবাও পেতে পারেন। স্যারকে একটু বলুন না, আমি ওকে নিয়ে আসতে পারি। উনি কোথায় আছেন? আমার কোয়ার্টার্সে। বেশ, ওকে আগে জিজ্ঞেস করুন কোনো সিগন্যালের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। যদি পান তাহলে নিয়ে আসুন। অর্জুন হেসে এগিয়ে গেল। আজ বিকেলে মহাদেব সেনের দৃষ্টিশক্তি আরো ক্ষীণ হয়ে এসেছে। সুব্রত সেনের হাত ধরে হাঁটছেন তিনি। সকালবেলায় যে লোকটা টকবগে ছিল, এখন তাকে ছেলের হাত ধরে হাঁটতে হচ্ছে। বাইরের দিন ফুরিয়ে আসছে। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি কিছু ভেবেছেন? মহাদেব সেন বললেন, হ্যাঁ, আগে থানায় এসেছি, কারণ অবনীবাবুকে দিয়ে ওই ভল্টের ঘরের মেঝে জুড়ে সাদা চুন ছড়িয়ে দিয়েছি। যে ওই ঘরে ঢুকবে তার পায়ের ছাপ ওখানে পড়বে। আমি হেডফোন ব্যবহার করব। যদি সিগন্যালের শব্দ না শুনতে পাই, তাহলে আশা করি নর্মাল থাকবো। ওরা নিচে নেমে ভল্টের দরজার সামনে দাঁড়ালো। অবনীবাবু আগে থেকেই সেখানে কয়েকটা চেয়ারের ব্যবস্থা করেছিলেন। সেগুলোই বসে গল্পগুজব হচ্ছিল। হঠাৎ রামচন্দ্র রায় সোজা হয়ে বসলেন। শুনতে পাচ্ছি। মহাদেব সেন কান খাড়া করলেন। হ্যাঁ, আমিও পাচ্ছি। সুব্রত? সুব্রত সেন তাঁর হাতে হেডফোন এগিয়ে দিতে তিনি সেটা ভালো করে কানে ঢেকে মাথায় পরে নিলেন। রামচন্দ্র রায় বললেন, বিপ বিপ শব্দ হচ্ছে। অবনীবাবুর নির্দেশে একজন সেপাই ভল্টের আলো নিভিয়ে দিল। যন্ত্রটাকে সুটকেস থেকে বের করে ভল্টের মাঝখানে একটা টেবিলের ওপর রেখে দেওয়া হয়েছিল। অন্ধকার হতেই তা থেকে মাঝে মাঝে আলো বের হতে দেখা গেল। মহাদেববাবু পাশে বসা অর্জুনকে বললেন, তোমার ধারণাটা ঠিক। সিগন্যাল আসা মাত্র যন্ত্রটা থেকে আলো বের হয়। করিডোরে আলো আছে, কিন্তু ভেতরে নেই। আলোটা ক্রমশ জোরালো হয়ে জ্বলছে, নিভছে। হঠাৎ রামচন্দ্র রায় বললেন, ডিনারটা করে নিতে পারলে ভালো হতো। আজ সারা রাত অভুক্তই থাকতে হবে। অর্জুন হাসল। ভদ্রলোক নির্ঘাত খেতে খুব ভালোবাসেন, নইলে এই সময়ে ডিনারের চিন্তা করতেন না। হঠাৎ মহাদেব সেন বলে উঠলেন, এ কি সর্বনাশ! সবাই ওর দিকে চমকে তাকালো। মহাদেব সেন বললেন,
আমি শব্দটাকে শুনতে পাচ্ছি, আমার কান ঢেকে রাখা সত্ত্বেও পাচ্ছি। মনে হচ্ছে শরীরের অন্য সব রন্ধ্রপথ দিয়ে শব্দটা ঢুকে যাচ্ছে। খুবই ক্ষীণ, তাই না মিস্টার রায়? মহাদেব সেন হেডফোন খুলে ফেললেন মাথা থেকে। রামচন্দ্র রায় মাথা নাড়লেন। ঠিক ঠিক, গোটা রাত সামনে পড়ে আছে, না খেলে খুব দুর্বল হয়ে যাব। শরীর ঠিক না থাকলে কোনো আনন্দকেই আনন্দ বলে মনে হয় না। অর্জুন বলল, কি খেতে চান? মহাদেব সেন ধমকালো, থামো। আপনি এ সময় খাওয়ার কথা চিন্তা করছেন? রামচন্দ্র রায় হাসলেন। একবার জলদস্যুদের পাল্লায় পড়েছিলাম, ভোর হলেই খুন করবে বলে গেল। সবাই কান্নাকাটি করছিল, আমি কিন্তু রাতের খাবারটা চেয়ে নিলাম। আমার যুক্তি হলো, কান্নাকাটি করে দুর্বল হওয়ার চেয়ে খেয়ে দিয়ে শক্তিশালী হওয়া অনেক ভালো। শব্দটা বাড়ছে। মহাদেব সেন একমত হলেন। হ্যাঁ, এখন আর বিপ বিপ নয়, একটানা বাড়ছে, কিন্তু বেশ সহ্য করার মধ্যেই আছে। শরীরে একটা রিমঝিম ভাব এসে গেছে। অর্জুন জিজ্ঞেস করলো, কেউ আপনাকে সম্মোহন করছে বলে মনে হচ্ছে? আমেজ লাগছে, কিন্তু কারো অস্তিত্ব টের পাচ্ছি না। এই তাই না মিস্টার রায়? ঠিক ঠিক। চোখ বন্ধ রামচন্দ্র রায় মাথা নাড়লেন। অর্জুন লক্ষ্য করলো টেবিলে রাখা যন্ত্রটা থেকে দপদপ আলোর ঝলকানি যে বেরিয়ে আসছিল সেটা অনেকটা বদলে গেছে। এখন মৃদু নীলচে আলো বের হচ্ছে। আলোর রেখাটা মাঝে মাঝে দিক পরিবর্তন করছে মাত্র। সে মহাদেব সেনের দৃষ্টি আকর্ষণ করলো। ব্যাপারটা লক্ষ্য করে মহাদেব সেন বললেন, সঠিক দিক নির্ণয়ের সাহায্য করছে যন্ত্রটা। কিছু একটা আসছে, আর তার আসার পথটা জানিয়ে দিচ্ছে ও। ঘণ্টাখানেক ধরে এই ধরনের কথাবার্তা চলল। মহাদেব সেন এবং রামচন্দ্র রায় সিগন্যালিং সাউন্ড শুনেই যাচ্ছেন, শুধু তার পর্দা বাড়ছে। ওদের কথাবার্তা এখনো স্বাভাবিক। ইতিমধ্যে সুব্রত সেন তাঁর বাবাকে সতর্ক করেছিলেন শরীর খারাপ হওয়ার আশঙ্কা জানিয়ে, কিন্তু তিনি কান দেননি। জরুরি কিছু কাজের খবর নিয়ে শঙ্করবাবু এসেছিলেন অবনীবাবুর কাছে। অবনীবাবু নির্দেশ দিয়ে বলেছিলেন কেউ যেন তাকে বিরক্ত না করে। রাত 10টা নাগাদ অর্জুনেরই মনে হতে লাগলো বেশ খিদে পেয়ে গেছে। খেতে হলে এই চেয়ার ছেড়ে উঠতে হয়, কিন্তু ওঠবার ঝুঁকি নেওয়া অসম্ভব। কখন কোন মুহূর্তে কী যে ঘটে যাবে কেউ জানে না। রামচন্দ্র রায় আর খাওয়ার কথা বলছেন না। তাকে এখন ঠিক একটি নেশাগ্রস্ত মানুষের মতো দেখাচ্ছে। শব্দটা বেড়ে গেছে অনেক। মহাদেব সেন গতরাত্রে রিকশায় বসে যেভাবে কান চেপে ধরেছিলেন, এখন সেই ভঙ্গিতে বসে আছেন। যন্ত্র থেকে বের হওয়া আলোটা এখন অতীব উজ্জ্বল, যেন টর্চের আলোর মতো সেটা বাঁ ডান করে একটা দেওয়ালের উপর আছড়ে পড়ছে। সেটা দেখে মহাদেব সেন উঠে দাঁড়ালেন। গতি উত্তর দিকে, এই শব্দটা আসছে উত্তর থেকে দক্ষিণে। এর দূরত্ব খুবই কমে এসেছে, খুবই কম। আস্তে আস্তে ওর কথা জড়িয়ে যাচ্ছিল। অর্জুন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। সুব্রত সেনকে ইশারা করে সে মহাদেব সেনকে ধরতে বলে প্রায় পাঁজাকোলা করেই ওপরে নিয়ে এলো। সামনে পুলিশের জিপের পাশেই দাঁড়িয়েছিলেন শঙ্করবাবু। মহাদেব সেনের শরীর জিপে তুলে দিয়ে অর্জুন বলল, আপনার ড্রাইভারকে বলুন থানা থেকে সিকি মাইল দূরে গাড়িটাকে নিয়ে যেতে। এই যন্ত্রটার প্রভাবের বাইরে এখন ওকে রাখতে চাই, নইলে গতকালের মতোই অবস্থা হবে। শঙ্করবাবু ব্যাপারটা বুঝে ড্রাইভারকে হুকুম দিলেন। সুব্রত সেন মহাদেব সেনকে ধরে বসেছিলেন। জিপটা সাপ তাড়াতাড়ি থানার চত্বর ছেড়ে বেরিয়ে গেল। অর্জুন আবার ফিরে গেল নিচে। গিয়ে দেখলো রামচন্দ্রবাবুকে দুজন সেপাই ধরে রেখেছে দুপাশ থেকে। অবনীবাবু বললেন, উনি ওই যন্ত্রটাকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইছেন। কথা জড়িয়ে গেছে, কিন্তু গায়ে শক্তি এসেছে। মহাদেববাবুকে কোথায় নিয়ে গেলেন? অর্জুন বলল, থানার বাইরে পাঠিয়ে দিলাম।
গতরাত্রে উনি থানার গেটের কাছে এসে শব্দটা শুনতে পেয়েছিলেন। এই যন্ত্র থেকে কিছুটা দূরে সরে গেলে ওর ওপর আর কোনো রিয়াকশন পড়বে না। গতরাত্রের অবস্থা হওয়ার আগে উনি নর্মাল হয়ে যেতে পারবেন। রামচন্দ্র রায়ের এখন কোনো হুঁশ নেই। তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। অনেক চেষ্টা সত্ত্বেও সেপাই দুজনের জন্য তিনি দাঁড়াতে পারছেন না। অর্জুন যন্ত্রটির দিকে তাকালো। আলো বেশ চড়া এখন। দেয়ালে ধাক্কা খেয়ে চারধার বেশ আলোকিত। গত রাত্রে সুটকেসের ভেতর ওটা থাকায় সে আলোর এই চেহারা ঠাউর করতে পারেনি। ঘরের মেঝের দিকে তাকালো সে। কোনো দাগ নেই। কোনো প্রাণী বা বস্তু ওখানে গেলে ছাপ ফুটে উঠত। অর্জুন দেখল এখন প্রায় 11টা বাজে। মহাদেব সেনের কথা মনে পড়ল তার। গতি উত্তর দিকে, শব্দটা আসছে উত্তর থেকে দক্ষিণে। দূরত্ব বেশি নয়, কিন্তু বেশি নয় মানে কতটা? সে পিছিয়ে এসে অবনীবাবুর কানে নিচু গলায় কিছু বলল। ভদ্রলোক অবাক হলেন। কিন্তু একবার দেখাই যাক না। বেশ, আপনি যা বলেন। অবনীবাবু নিজেই তালা খুললেন। সাদা মেঝেতে তাঁর জুতোর ছাপ পড়ল। র্যাক থেকে থার্মোকল বের করে যন্ত্রটাকে ঢুকিয়ে দিতেই আলো ঢেকে গেল। এবার যেমন ছিল তেমনই সুটকেসে সব জিনিস ভরে ওটাকে টেবিলে রেখে তিনি বাইরে বেরিয়ে এসে সেপাইদের বললেন, মিস্টার রায়কে ছেড়ে দাও। সেপাইরা আদেশ পালন করা মাত্র রামচন্দ্রবাবু তড়াক করে লাফিয়ে উঠলেন। একরকম ছুটি তিনি টেবিলের কাছে পৌঁছে সুটকেসটাকে তুলে ধরলেন। তার মুখের অভিব্যক্তি একদম অন্যরকম। নিজের জিনিস নিজেই নিয়ে যাচ্ছেন, কারো অনুমতি নেওয়ার দরকার নেই। এমন ভঙ্গিতে সুটকেসটাকে তুলে তিনি সোজা হেঁটে বেরিয়ে গেলেন। বোঝাই যাচ্ছিল এখন তিনি কাউকে চিনতে পারছেন না। অর্জুন এবং অবনীবাবু ওকে অনুসরণ করে ওপরে উঠে আসতেই দেখা গেল শঙ্করবাবু রামচন্দ্র রায়কে জিজ্ঞেস করছেন, এ কি, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছেন? রামচন্দ্র রায় জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না। হনহনিয়ে গেটের দিকে হাঁটতে লাগলেন। শঙ্করবাবুকে ইশারায় শান্ত হতে বলে অবনীবাবু বললেন, আমরা একটু ঘুরে আসছি। জলপাইগুড়ির রাস্তা এখন শুনশান, দোকানপাট বন্ধ, রাস্তায় কোনো রিক্সা নেই। রামচন্দ্র রায় সুটকেস নিয়ে সোজা দিনবাজারের দিকে হেঁটে যাচ্ছেন। তার হাত 15 দূরে অর্জুনরা। অবনীবাবু জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন বলে মনে হয় আপনার? উনি রোজ রাত্রে বের হতেন, ভোরের আগে ফিরে আসতেন সুটকেসটাকে নিয়ে। এই গল্প নিজেই করেছেন। কোথায় যেতেন, কি করতেন সেটা পরে খেয়াল করতে পারতেন না। অর্জুন হাঁটতে হাঁটতে বলল, করলা পার হয়ে রায়কতপাড়ার দিকে যাচ্ছেন? হ্যাঁ, ওইদিকেই তো ওর বাড়ি। বাড়িতে যাচ্ছেন নাকি? মনে হয় না। এটা উত্তর দিক না? হ্যাঁ, থানার উত্তর দিক। অর্জুন বেশ উত্তেজিত হলো। মহাদেব সেন যদি ভুল না করে থাকেন, যদি ওই সময়েও ওর মস্তিষ্ক ঠিক কাজ করে থাকে, তাহলে এতক্ষণে একটা সূত্র পাওয়া যাচ্ছে। গতি উত্তর দিকে, দূরত্ব বেশি নয়। রামচন্দ্র রায় উত্তর দিকেই যাচ্ছেন। রাজবাড়ি ছাড়িয়ে নিজের বাড়ির সামনে পৌঁছে থমকে গেলেন রামচন্দ্র রায়। দেখে মনে হলো তিনি কিছু ভাবছেন। অবনীবাবু জিজ্ঞেস করলেন, এটাই ওর বাড়ি? অর্জুন জবাব দিল, হ্যাঁ, কিন্তু বাড়িতে আলো জ্বলছে কেন? আর কেউ থাকেন না? না তো। হয়তো ভদ্রলোক কাল রাত থেকেই আর আলো নেভাননি। উনি আবার হাঁটা শুরু করেছেন। এই বয়সেও এত শক্তি, ভাবা যায় না। অবনীবাবু আবার অনুসরণ আরম্ভ করলেন। অর্জুনের ইচ্ছে ছিল রামচন্দ্র রায়ের বাড়িটাকে একবার দেখে যাওয়া, কিন্তু সেটা সম্ভব হলো না। জলপাইগুড়ির বাইপাসের রাস্তায় এসে বোঝা যাচ্ছিল রামচন্দ্র রায় আর চলতে পারছেন না। এখানে রাস্তায় আলো নেই। তারাদের শরীর থেকে নেমে আসা আলোয় এখন চোখ অভ্যস্ত হয়েছে। রামচন্দ্র রায় টলছেন। হঠাৎ ধূপ করে বসে পড়লেন এক পাশে। বসার সময়েও সুটকেসটার দখল ছাড়েননি। অন্তত 4-5 কিলোমিটার পথ তিনি হেঁটেছেন এই ভারী সুটকেস নিয়ে। এই বয়সে এটাই অস্বাভাবিক। একটু অপেক্ষা করে অবনীবাবু বললেন, চলুন দেখা যাক। ওরা
ওরা পাশে এসে দাঁড়াতেও ভদ্রলোকের সম্বিত ফিরল না। অর্জুন সুটকেসটা বেশ সন্তর্পণে ওর হাত থেকে সরিয়ে নিয়ে ডালা খুলল। থার্মোকলের আড়াল থেকে যন্ত্রটা বের হতে চারধার আলোকিত হয়ে গেল। যন্ত্রের গহ্বর থেকে বেরিয়ে আসা সেই আলো এখন উত্তরমুখী। অবনীবাবু রামচন্দ্র রায়ের নাড়ি পরীক্ষা করলেন। খুব চঞ্চল, কিন্তু ভয়ের কিছু নেই বলেই মনে হচ্ছে। ভদ্রলোককে ফিরিয়ে নেওয়া দরকার। অর্জুন বলল, উনি এখন ক্লান্ত এবং আচ্ছন্ন। আসুন ওকে ধরে ওই গাছটার নিচে শুইয়ে দিই। যদি এটাকে ঘুম বলে তাহলে কিছুক্ষণ ঘুমিয়ে থাকুন, ফেরার সময় নিয়ে যাব। ফেরার সময় মানে? আপনি কোথায় যাবেন? মহাদেব সেন বলেছেন গতি উত্তরে, দূরত্ব বেশি নয়। এই আলোটাও দেখুন উত্তর দিকেই নির্দেশ করছে। যন্ত্রটাকে অন্য মুখে ঘুরিয়ে দিলেই আলোটা উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছে। মনে হয় রামচন্দ্র রায় ঘোরের মধ্যে প্রতি রাত্রে ওই উত্তর দিকেই যেতে চেষ্টা করতেন। শরীরের ক্ষমতা ফুরিয়ে যেতে আর পারতেন না। ভোর হলে ওই যন্ত্র অকেজো হয়ে যাওয়ায় সম্বিত ফিরে পেয়ে আবার বাড়ির দিকে হাঁটতেন। সুটকেসটাকে নেব না, যন্ত্রটাকে হাতে নিয়ে উত্তর দিকে না হয় কিছুটা হাঁটা যাক। অর্জুন এখন বেশ সিরিয়াস। অবনীবাবু রাজি হলেন। রামচন্দ্র রায়কে ওরা রাস্তার পাশে একটা গাছের নিচে শুইয়ে দিলেন। যন্ত্রটা নিয়ে আবার হাঁটা শুরু করলে দেখা গেল দূরে একটা গাড়ি আসছে। যন্ত্রটির আলো টর্চের আলোর মতো ওদের পথ দেখাচ্ছিল। গাড়িটা কাছে আসতেই অবনীবাবু হাত তুললেন, কিন্তু ড্রাইভার ঝড়ের বেগে বেরিয়ে গেল। অর্জুন বলল, এরকম ফাঁকা জায়গায় এত রাত্রে আপনাকে ডাকাত বলে মনে করা অস্বাভাবিক নয়। যা বলেছেন, এখন মনে হচ্ছে জিপটাকে নিয়ে এলে ভালো হতো। জিপে চেপে রামচন্দ্রবাবুর পিছনে হাঁটাটা স্বাভাবিক ছিল না। এখন মশাই আমারই পায়ে ব্যথা শুরু হয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি? ডান দিকে তিস্তা ব্রিজ, বাঁ দিকে জলপাইগুড়ি রোড স্টেশন। আলো আসছে এই দুটোর মাঝামাঝি সোজা। এই আলোই এখন আমাদের গাইড। একটু বাদেই রাস্তা শেষ। পথ এখন ডান এবং বাঁ দিকে চলে গিয়েছে। সোজা যেতে হলে মাঠে নামতে হবে। অর্জুন ইতস্তত করছিল। এই মাঠ হাঁটার পক্ষে নিরাপদ নয়। মাটি নরম, কোনো আল চোখে পড়ছে না। কিন্তু হঠাৎ অবনীবাবু উৎসাহী হলেন। চলুন, এত দূর যখন এসেছি তখন তিস্তা পর্যন্তই যাওয়া যাক। অর্জুন দেখল আলোটা এতক্ষণ একটানা বেরোচ্ছিল, এখন একটু কমছে বাড়ছে। অবনীবাবুও সেটা দেখলেন, বললেন, চলুন না, তিস্তা তো পার হতে পারবো না, ওই অবধি গিয়ে না হয় ফিরে আসা যাবে। অতএব ওরা মাঠে নামলো। আলোয় পা ফেলছে সাবধানে, জুতো বসে যাচ্ছে। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি স্পিলবার্গের ইটি দেখেছেন? না, পুলিশের চাকরি করে ও সব দেখার আর সময় হয় না। আপনার কথা মানতে পারছি না। কেন? আমি অনেক পুলিশ অফিসারের কথা শুনেছি যারা প্রচুর বই পড়েন, ভালো ছবি দেখেন। একজন অধ্যাপকের সঙ্গে চট করে তাঁদের তফাৎ বোঝা যাবে না। তাঁরা নিশ্চয়ই অনেক ওপর তলার অফিসার, থানা চালাতে হয় না। নিজের জুতোর অবস্থা দেখে মনে হচ্ছিল ও দুটো খুলে ফেলতে পারলেই ভালো হতো। মাঝ মাঠ পেরিয়ে একটা উঁচু বালির ঢিবিতে উঠতে হলো এবং সেখানে উঠেই ওরা দূরে তিস্তা দেখতে পেল। আলোটা এখন দপদপ করছে, জায়গাটা বেশ গরম। অবনীবাবু চাপা গলায় বললেন, হঠাৎ যেন চাঁদদার গুমোট হয়ে গেল। অর্জুনের মনে হলো এখনই কিছু ঘটতে যাচ্ছে। ওরা ঢিবি থেকে নেমে নদীর দিকে এগিয়ে চলল। তিস্তায় এখন জল নেই, একটা মোটা ধারা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। ওরা বালির চরের পাশে এসে দাঁড়াতে মনে হলো নদীর চরে বালির ওপর যেন কিছু নড়ে বেড়াচ্ছে। অবনীবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পেয়েছেন? হুম, জিনিসটা কি বলুন তো? শেয়াল ছাড়া তো এখানে কোনো প্রাণী নেই। অবনীবাবু বেশ হতাশ গলায় বললেন, ওহ, বেরোবার সময় তাড়াহুড়োয় রিভলভার নিয়ে আসার কথা খেয়াল করিনি। অর্জুন এক দৃষ্টিতে তাকিয়েছিল। অন্ধকার তিস্তার চরে যে ঘুরে বেড়াচ্ছে
তাকে এত দূর থেকে ঠাওর করা যাচ্ছে না। যন্ত্রটির আলো এমন স্তিমিত হয়ে এসেছে যে দুহাত দূরেও সেটা পৌঁছাচ্ছে না। অবনীবাবু জিজ্ঞেস করলেন, এগোবেন না? এখন কটা বাজে? এই রাত 2টো হবে। এখনো ঘন্টা দুয়েক সময় আছে তাহলে। মানে? ভোর না হওয়া পর্যন্ত যন্ত্রটি সক্রিয় থাকে। তা থাকে, কিন্তু তার সঙ্গে এগিয়ে ব্যাপারটা দেখার কি সম্পর্ক? অবনীবাবু প্রশ্নটি করা মাত্র তিস্তার চরে আলো জ্বলে উঠল। অদ্ভুত নীল আলো। সঙ্গে সঙ্গে যন্ত্রটির আলো জোরালো হলো। নীল আলোটি চর ছেড়ে ধীরে ধীরে অর্জুনদের দিকে এগিয়ে আসতে লাগলো। অবনীবাবু উত্তেজিত হলেন, আরে ভাই, ওটা তো এই দিকেই আসছে, কি করবেন? অর্জুন বলল, কিছু করার নেই, বালির উপর শুয়ে থাকুন। কথা শেষ হওয়া মাত্রই অবনীবাবু সাষ্টাঙ্গে শুয়ে পড়লেন। নীল আলোটা একটা বিশাল বেলুনের চেহারা নিয়ে এগিয়ে আসছিল। অর্জুন যন্ত্রটিকে মাটিতে রেখে খানিকটা তফাতে উপুড় হয়ে শুয়ে পড়ল। নীল আলোর বেলুনটা তখন মাত্র 20 গজ দূরে। সামনে তাকানো যাচ্ছে না, সেই নীল জ্যোতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নীল আলোর বেলুনটা ধীরে ধীরে বালির ওপর নামলো। অর্জুন 2 হাতে চোখ ঢেকে আঙুলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিল। তার মনে হলো বেলুনের ভেতরে শিম্পাঞ্জির মতো কিছু একটা বসে আছে। বেলুন স্থির হলে সেটা ওই রকম ভঙ্গি করে। প্রাণীটির মুখ দেখা যাচ্ছে না আলোর পেছনে থাকায়, কিন্তু ওর দুটো কান যে অস্বাভাবিক রকম বড় তা বেশ বোঝা যাচ্ছে। প্রাণীটা খানিকটা স্থির থাকার পর আবার পরপর দুবার ঝুঁকলো। একটু অপেক্ষা করলো যেন। অর্জুন বুঝতে পারছিল না এমন ক্ষেত্রে কি করা উচিত। এবার প্রাণীটির হাতে কিছু একটা জ্বলে উঠল, যার আলোর রেখা সোজা এগিয়ে এলো যন্ত্রটির গায়ে। অর্জুন দেখলো আলোটা বারংবার যন্ত্রের গায়ে লেগে পিছনে যাচ্ছে, যেন প্রাণীটি মরিয়া হয়ে যন্ত্রটিকে সচল করতে চাইছে, অথচ যন্ত্রটি সাড়া দিচ্ছে না। প্রায় মিনিট 10 এইরকম চলার পর প্রাণীটি আবার বেলুনের মধ্যে ফিরে গেল। সেই সময় অর্জুন পরিষ্কার সিগন্যালিং সাউন্ড শুনতে পেল। পাশ থেকে অবনীবাবু বলে উঠলেন, শুনতে পাচ্ছেন? অর্জুন চাপা গলায় বলল, হ্যাঁ। তাহলে কি আমরাও? না, এটা অনুভূতিতে নয়, পরিষ্কার কানে শুনেছি। ও বেলুনে ফিরে গিয়ে শব্দটা করছে যন্ত্রটাকে সচল করতে। অর্জুন বলল। কিন্তু প্রাণীটির সব চেষ্টা বিফলে গেল। যন্ত্রটি আগের মতোই পড়ে রইল। এবার সেই প্রাণীটি যেন মরিয়া হয়ে নীল আলোর বেলুন থেকে বেরিয়ে এলো। অর্জুন দেখল ওটা এদিকেই এগিয়ে আসছে। যন্ত্রটির সামনে যখন ওটা পৌঁছে গেছে, তখন স্পষ্ট দেখতে পেল প্রাণীটির শরীরে কোনো লোম নেই। স্পিলবার্গের ছবির মতো বেটে কাটা চেহারা, কান দুটো অসম্ভব বড়, মুখের আদল চৌকো, নাক চোখ ঠোঁট বোঝা যাচ্ছে না। প্রাণীটি যন্ত্রটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে যেন খুব হতাশ হলো। তারপর সেটিকে শায়িত অর্জুনের সামনে বালিতে রেখে হাত রাখলো সেই জায়গায় যেখান থেকে কিছু খুলে নেওয়া হয়েছে বলে মহাদেব সেন মন্তব্য করেছেন। অর্জুন হতভম্বের মতো উঠে বসল। ওর মনে হলো প্রাণীটি তাকে জিজ্ঞাসা করছে যন্ত্রের বাকি অংশ কোথায় গেল। তার উত্তর দেওয়া দরকার। সে মাথা নাড়ল, নাড়তি প্রাণীটিও মাথা নাড়ল। অর্জুন দুপাশে নেড়েছিল। প্রাণীটি ওপর নিচে, অর্থাৎ অর্জুনের কথা সে বিশ্বাস করেনি। অর্জুন এবার পরিষ্কার বলল, আমি কিছুই জানি না। প্রাণীটি স্থির হয়ে রইল, তারপর 2 হাতে মুখ ঢাকল। এই সময় অর্জুনের কানে এলো অবনীবাবু বলছেন, ধরে ফেলুন মশাই, জাম্প জাম্প। অর্জুন কিছু বলার আগে প্রাণীটি হাত সরিয়ে প্রসারিত করতেই অবনীবাবু কোঁক করে একটা শব্দ তুলে স্থির হয়ে গেলেন। প্রাণীটি এবার অর্জুনের মুখোমুখি হলো। তার হাত একবার যন্ত্রে আর একবার নিজের বুকে ঘুরে আকাশটাকে দেখাতে লাগলো। কয়েকবার এমন দেখানোর পর অর্জুন বলল, এই যন্ত্রটা সম্পূর্ণ হলে তুমি আকাশে যেতে পারবে। প্রাণীটি স্থির হয়ে রইল খানিক, তারপর আবার একই ভঙ্গি করতে লাগলো। অর্জুন বলল, বুঝতে পেরেছি, এই যন্ত্রটাকে সম্পূর্ণভাবে পাওয়া দরকার, তাই তো? বলার সময় ওর হাতও নড়ছিল। প্রাণীটি এবার যেন খুশি হলো। এই খুশির প্রকাশ বোঝা গেল
ওর দুটো হাত পরস্পরকে আঘাত করে করতালির মতো আওয়াজ তোলাতে। যন্ত্রটাকে অর্জুনের দিকে সরিয়ে দিয়ে সে তিস্তার চড় হাত তুলে দেখালো। অর্জুন জিজ্ঞেস করলো, বুঝতেই পারছি তুমি গ্রহান্তরের প্রাণী। কোন গ্রহ? প্রাণীটি মাথা গুঁজে রইল। তুমি পৃথিবীতে কেন এসেছিলে? প্রাণীটি এরও জবাব দিল না। অর্জুনের মনে হলো বাংলা ভাষাটাকে ও রপ্ত করতে পারেনি। মজা করার জন্য সে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সব কটা অক্ষর আবৃত্তির ভঙ্গিতে আওড়ে গেল। সেই সময় প্রাণীটির কান খাড়া হয়ে উঠল। অর্জুন শেষ করতেই প্রাণীটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো পরপর উচ্চারণ করে গেল, যেন অর্জুন ওগুলো টেপ রেকর্ড করেছিল। এবার বাজানো হচ্ছে। অর্জুন বলল, এগুলো বাংলা অক্ষর, এর ওপরে আমাদের ভাষা দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ। অর্জুন স্পষ্ট শুনতে পেয়ে হতভম্ব হয়ে গেল। আপনি আমাদের ভাষা এর মধ্যেই শিখে গেলেন? খুব সহজ ভাষা। আমার শুনতে ভালো লাগলো, কিন্তু ওকে আপনি কি করলেন? তখন আপনার ভাষা আমি জানতাম না। ওর কথা থেকে মনে হয়েছিল মতলব ভালো নয়। কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি, এই যন্ত্রটা কাজ করছে না ঠিকভাবে, তাই তো? হ্যাঁ, এর সঙ্গে আর একটা অংশ ছিল। ওটা না পেলে আমি এই গ্রহের আবর্ত ছেড়ে বেরোতে পারবো না। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আপনি এখানে কেন এসেছিলেন? প্রাণীটি হাত নাড়ল এমনভাবে যাতে বোঝা গেল সে উত্তর দেবে না। তারপর বলল, আমি একটা জলের ধারের শহরে নেমেছিলাম। কৌতূহল হয়েছিল। ফিরে যাওয়ার সময় আকাশে উঠে আবিষ্কার করলাম ওটা আমার সঙ্গে নেই। তারপর থেকে আমি খবর পাঠাতাম, ওটা তা গ্রহণ করত, কিন্তু আমাকে ফিরিয়ে দিত না। সেই জলের ধারের শহর থেকে শেষ পর্যন্ত ওকে অনুসরণ করে এখানে আমাকেও আসতে হলো। তোমাকে কিন্তু খারাপ বলে মনে হচ্ছে না? ওর বাকি অংশটি পেতে তুমি আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই। আমার সন্দেহ হচ্ছে কারভালো নামের একটি লোক সেটা নিয়ে অসমে গিয়েছে। লোকটা না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমার তো সময় নেই। এর মধ্যে আমার সন্ধান শুরু হয়ে গেছে। অসম কোথায়? অনেক দূরে, অবশ্য আমাদের হিসেবে। আমি তোমাকে নিয়ে যেতে পারি। কিন্তু কারভালোকে আমি চিনি না। যে চেনে তাকে নিয়ে আসতে হবে। আনো। রোজ রাত্রে আমি যন্ত্রটাকে চালু করার চেষ্টা করতাম, কিন্তু একই সঙ্গে অন্য যন্ত্র সাড়া দিত। ফলে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওহো, সেটা অন্য যন্ত্র নয়। আমাদের শহরে দুজন মানুষ আপনার পাঠানো শব্দ শুনতে পেত, কিন্তু আমরা পেতাম না। এটা কি করে সম্ভব? আমি জানি না, হয়তো ওদের মস্তিষ্কের গঠন এই যন্ত্রটির মতো। দুজনের দুরকম অসুখ ছিল। আপনার এই যন্ত্রের সঙ্গে থেকে সেই অসুখগুলো কমে গিয়েছিল, কিন্তু দিন বাড়তেই আবার সেগুলো ফিরে আসে। স্বাভাবিক, ওরা শুধু যন্ত্রটার প্রভাবে পড়েছিল। ওদের এখানে নিয়ে এলে ভালো কাজ হতো। তুমি ভালো লোক, আমার উপকার করো। কাল রাত্রে এখানে এসো ওই যন্ত্রটাকে সম্পূর্ণ করে। আজ আমি চলি। অর্জুন দেখল অদ্ভুত দর্শন প্রাণীটি সেই নীল বেলুনের মতো জিনিসটাই ফিরে গেল। বেলুন ধীরে ধীরে আকাশে উঠে গেল, তারপর চোখের বাইরে। অর্জুন হতভম্বের মতো বসে রইল কিছুক্ষণ। এই মাত্র যে ঘটনা ঘটে গেল তা শুনলে যে কোনো মানুষ তাকে পাগল বলে ভাববে। ভোর হয়ে আসছে। সে উঠে অবনীবাবুর পাশে গিয়ে কয়েকবার ডাকলেও তিনি সাড়া দিতে একটু দেরি করলেন। জামার বোতাম খুলে দিয়ে অর্জুন বসিয়ে দিতে চেষ্টা করল। অবনীবাবুর ঘুম ভাঙছিল না। অন্ধকার নদীর চরে নামল সে। পূবের আকাশ ইতিমধ্যেই লালচে ছোপ মাখছে। অর্জুন দেখল তিস্তার চরে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। একটু আগে যা কিছু আবছা দেখেছিল তা যেন এখন উধাও হয়ে গিয়েছে। শুনশান বালির চরে এখন হাওয়াটা উত্তাল।
অনেকটা হাঁটার পরে সে জলের কাছে পৌঁছলো। কোনো পাত্র নেই। পকেট থেকে রুমাল বের করে ভালো করে ভিজিয়ে সে দ্রুত ফিরে এলো অবনীবাবুর কাছে। এই সময় শেয়াল ডেকে উঠল। এতক্ষণ শেয়ালগুলো কোথায় ছিল? অবনীবাবুর সম্বিত ঠিকমতো ফিরতে আকাশে যেন আলোর জলসা বসে গেছে। কত রং আর রঙের মিশেল। এখন আর অন্ধকার নেই। অর্জুন জিজ্ঞেস করল, আপনি হাঁটতে পারবেন? নিজের এই অবস্থার জন্য বেশ লজ্জিত অবনীবাবু বললেন, হ্যাঁ, তা পারবো। ওকে কোনো মতে ধরে ধরে তিস্তা ব্রিজের কাছে নিয়ে আসতেই অর্জুন একটা টেম্পো পেয়ে গেল। এই ভোরে টেম্পোটা ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছে। হাত দেখাতেই সেটা দাঁড়িয়ে গেল। অবনীবাবুকে ড্রাইভারের পাশে বসিয়ে অর্জুন পিছনে উঠল। ড্রাইভার যেই বুঝল তার পাশে দারোগা বসেছে, তখনই খুব সিরিয়াস ভঙ্গিতে চালাতে লাগলো। সারা রাত জেগে এক অদ্ভুত অভিজ্ঞতা। গত রাত্রেও জাগতে হয়েছিল, তখন একটা প্রায় ভুতুড়ে ব্যাপার ছিল। কিন্তু আজ সায়েন্স ফিকশন ছবি বা গল্পকে লোকে ফ্যান্টাসি বলে। আজকের এই অভিজ্ঞতার কথা সবাইকে জানালে কি শুনতে হবে? ওই প্রাণীটি, যদিও প্রাণী বলতে এখন একটু অস্বস্তি হচ্ছে, মানুষকে আমরা সরাসরি প্রাণী বলে সম্বোধন করি না যখন, তখন মানুষের চেয়ে উন্নত শ্রেণীকে কি প্রাণী বলা উচিত? উন্নত যে, তা হাড়ে হাড়ে প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু ওর জন্য এক ধরনের কষ্ট হচ্ছিল। বারংবার বলছিল যে ওর বেশি সময় নেই। দল ছাড়া দেশ ছাড়া হয়ে পৃথিবীর আকাশে ঘুরে বেড়াচ্ছে। ওই যন্ত্রটি সম্পূর্ণ না পেলে কোনো দিন ফিরতে পারবে না ও। অর্জুন হাতে ধরা যন্ত্রটির দিকে তাকালো। অন্ধকার চলে যাওয়া মাত্র এটি আবার নিশ্চল হয়ে গিয়েছে। কোনো আলো জ্বলছে না। রামচন্দ্র রায়কে যেখানে শুয়ে রেখে এসেছিল সেখানে পৌঁছে টেম্পো থামাতে বলল অর্জুন। নিচে নেমে চারপাশ দেখল। ভদ্রলোক কোথাও নেই। এমনকি ওই সুটকেসটাকেও চোখে পড়ছে না। অবনীবাবু এখন অনেকটাই সুস্থ। তিনিও নামলেন। আরে, এ গেলেন কোথায় ভদ্রলোক? বোধহয় ঘুম ভাঙার পর বাড়ি ফিরে গেছেন, অর্জুন বলল। অর্জুন বাবু? হঠাৎ অবনীবাবুর গলা অন্যরকম শোনালো। বলুন। আপনাকে একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। গত রাত্রের কথা কাউকে বলবেন না। আমি যে কি করে এমন একটা স্বপ্ন দেখে শরীর খারাপ করে ফেললাম তা এখন মাথায় ঢুকছে না। ওপরওয়ালারা জানতে পারলে আমার সার্ভিস বুকে নোট করে দেবে। মাথাটা এখনো ঝিমঝিম করছে। আপনার মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখেছেন? তাছাড়া আর কি। নীল আলো, অদ্ভুত জীব, হাত নাড়ল, আর আমার জ্ঞান নেই। ঠিকই, কিন্তু এটাকে আপনার স্বপ্ন বলে মনে হচ্ছে কেন? তার মানে আপনি কি বলতে চান? এগুলো সত্যি ঘটেছে? সত্যি না হলে আপনি অসুস্থ হলেন কি করে? ও, ওই জীবটি আমাকে আহত করেছে। হ্যাঁ। কেন? আমার কথাও বুঝতে পেরেছিল নাকি? অনুমান করেছিল। আপনার গলার স্বরে ও অনুমান করেছিল আপনি আক্রমণ করতে বলছেন। বিশ্বাস করতে পারছি না। আর হাত নাড়তেই আমি পড়ে গেলাম। গুলি করলো না, ছুরি মারলো না, অথচ আহত হলাম। কিন্তু এখন কোনো চিহ্ন নেই শরীরে। আপনাকে নিঃসার করে দিয়েছিল। জীবটি সম্পর্কে আপনার কি ধারণা? আমাদের পৃথিবীর কেউ নয়। আমরা ওর মতো উন্নত নই। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। অর্জুন কথাটা শুনে হাসল। আচ্ছা অবনীবাবু, আপনাকে যদি জাপানি ভাষার অ্যালফাবেটগুলো কেউ একবার শোনায়, তাহলে তৎক্ষণাৎ আপনি জাপানি বলতে পারবেন? দূর, তাই কি সম্ভব? আমার মুখে বাংলা অক্ষরগুলো শুনেই ও পরিষ্কার বাংলা বলতে পেরেছে। উন্নত না হলে পারতো না।
চলুন ফেরা যাক। অর্জুন টেম্পোর দিকে এগোলো। দাঁড়ান ভাই, আপনি বলছেন আমরা গ্রহান্তরের জীবের দেখা পেয়েছিলাম? ওই যন্ত্রটির সঙ্গে গ্রহান্তরের জীবের সম্পর্ক আছে? ও যে সিগন্যাল পাঠাতো তা মহাদেব সেন আর রামচন্দ্র রায় শুনতে পেতেন। সেই সিগন্যাল পাঠিয়ে ও তাঁদের প্রায় উন্মাদ করে দিত। আপনি বলছেন এসব সত্যি? অবনীবাবু উত্তেজিত হলেন। এরা কেন উন্মাদের মতো আচরণ করতেন তা আমি জানি না, কিন্তু বাকিগুলি সত্যি। অর্জুনের কথা শুনে আকাশে হাত ছুড়লেন অবনীবাবু। মাই গড, এ কথা ঘোষণা করলে পৃথিবীর সব সাংবাদিক আমাদের কাছে পৌঁছে যাবে। অর্জুন ফিরে দাঁড়ালো। এখনই এটা আমরা ঘোষণা করব না। কেন? কারণ আপনার ওপরওয়ালারা আপনাকে সুস্থ নাও ভাবতে পারেন। আপনি যে কথা বলবেন তার সপক্ষে তো কোনো প্রমাণ দিতে পারবেন না। হঠাৎ যেন বুঝতে পারলেন ভদ্রলোক। ও হ্যাঁ, তাই তো, কোনো প্রমাণ নেই। ইস, কাল যদি রিভলভারটাকে সঙ্গে নিয়ে বের হতাম। জানেন, আমি ভালো করে ওর মুখটাকে দেখিনি। ভালো করেছেন, এখন মুখ বন্ধ করুন, চলুন। 1.5 কিলোমিটার পথ আসার পর অবনীবাবু চিৎকার করলেন ড্রাইভারের পাশে বসে। অর্জুনবাবু, দেখতে পাচ্ছেন সুটকেসটা নিয়ে ভদ্রলোক হেঁটে ফিরছেন। দাঁড়াও দাঁড়াও। টেম্পো রামচন্দ্র রায়ের পাশে গিয়ে থামল। অর্জুন দেখল ভদ্রলোক বেশ থতমত খেয়ে গেলেন। অন্যায় ধরা পড়ে গেলে মানুষের মুখের অবস্থা যেমন হয়, কিন্তু সেটা কাটিয়ে উঠলেন চটপট। আপনারা এই বুড়ে কোত্থেকে আসছেন? অবনীবাবু কিছু বলার আগেই অর্জুন বলল, একটু কাজে গিয়েছিলাম। আপনি? রামচন্দ্র রায় হাসলেন। মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, অনেক দিনের অভ্যেস। জাহাজে যখন চাকরি করতেন তখন কি করতেন? সঙ্গে সঙ্গে যেন নিজের জায়গা পেয়ে গেলেন ভদ্রলোক। আর বলবেন না, ডেকে পায়চারি করতাম, জাহাজের এ মাথা থেকে ও মাথা হাঁটতাম। অবনীবাবু চুপচাপ শুনছিলেন। আরে, আপনার হাতে ওটা কি? হাতে? ও, ওটা সুটকেস। সুটকেস সাথে আপনি মর্নিং ওয়াক করেন বুঝি? এটা ভদ্রলোক বিচলিত হলেন। অনেকেই বলেন, কিন্তু নেওয়ার সময় খেয়াল থাকে না। অর্জুন বলল, উঠে আসুন, আপনাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। না না, একটুই তো পথ, ঠিক চলে যাব। আপনার বাড়ির সামনে দিয়েই তো যেতে হবে আমাদের, আসুন। অবনীবাবু ওপরে উঠে এসে রামচন্দ্র রায়কে ড্রাইভারের পাশের আসন ছেড়ে দিলেন। টেম্পো চললে অবনীবাবু বললেন, কিরকম মিথ্যে কথা বললেন? মিথ্যে কথা, কিন্তু না জেনে বলছেন। কাল রাত্রে কোথায় ছিলেন তা ওর খেয়ালই নেই। তাই নাকি? আমার তাই বিশ্বাস। উনি যখন হেঁটে গিয়েছিলেন তখনও জানতেন না কোথায় যাচ্ছেন। নিশির ডাকে লোকে হেঁটে যায় শুনেছি। এও সেই রকমই। রামচন্দ্র রায়ের বাড়ির সামনে টেম্পো থামলে তিনি নামলেন। অর্জুন বললেন, আপনি সুটকেসটাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। রামচন্দ্রবাবু বললেন, কিন্তু সুটকেসটাকে যে খুব হালকা লাগছে। কারণ যন্ত্রটা আমার সঙ্গে আছে, এই দেখুন। রামচন্দ্র রায় তাজ্জব হয়ে গেলেন। কি ব্যাপার বলুন তো? আপনার কিছুই মনে পড়ছে না? একদম না। এক কাপ চা খাওয়ালে ভেতরে গিয়ে আপনাকে সব বলতে পারি। নিশ্চয়ই, আসুন আসুন। অবনীবাবু বললেন, আমাকে কিন্তু বাদ দিতে হবে। কাল রাত থেকে থানার বাইরে আছি। এর মধ্যে কোথাও কিছু হয়ে গেলে শঙ্করের পক্ষে সামলানো মুশকিল হবে। আপনি চা খান, আমি চলি। অর্জুন মাথা নেড়ে নেমে পড়ল টেম্পো থেকে। যন্ত্রটাকে দিতে বলল সে। অবনীবাবু বললেন, এটা তো থানায় থাকা উচিত। মালিক না পাওয়া গেলে থানায় থাকা উচিত। মনে হচ্ছে মালিকের সন্ধান পাওয়া গেছে। অবশ্য আপনার যদি দিতে আপত্তি থাকে। অর্জুন হাসল। মানে আর কিছু নয়, আমি ওপরওয়ালাকে যন্ত্রটার কথা জানিয়েছি তো।
ফট করে কেউ যদি চলে আসে তখন অপ্রস্তুত হব। আপনার যদি তেমন দরকার না থাকে তাহলে আমি ভল্টে রেখে দিতে পারি, আর দরকার হলে না হয় চলে আসবেন। অর্জুন মাথা নেড়ে বলল, ঠিক আছে। টেম্পো বেরিয়ে গেল। রামচন্দ্র রায় বললেন, পুলিশরা কাউকে বিশ্বাস করে না না? অর্জুন বলল, নিরাপদে রাখাই তো ভালো। যাকে আপনার মাথার পেছনে জামায় প্রচুর ঘাসের টুকরো লেগে আছে। রাত্রে ঘুমিয়েছিলেন কোথায়? নিজের শরীরে হাত বোলাতে বোলাতে ভদ্রলোক বোকার মতো তাকালেন। অর্জুন হেসে বলল, চলুন ভেতরে যাই, এক কাপ চা খেয়েই চলে যাব, এখন খুব ঘুম দরকার। রামচন্দ্র রায় বাড়ির দরজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করতে গিয়ে থমকে গেলেন। আরে, তালা দেওয়া নেই? অর্জুন দেখলো তালাটা একটা কড়াই ঝুলছে বদ্ধ অবস্থায়, দুটো কড়াকে আটকায়নি। সে দরজা ঠেলল, দরজাটা ভেতর থেকে বন্ধ। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি তালা দিয়েছিলেন? না দিয়ে বের হব কেন? কখন বেরিয়েছিলেন? কখন? মনে পড়ছে না তো। আপনি বিকালে বেরিয়েছিলেন, তারপর আর বাড়িতে ফেরেননি। কাল রাত্রে বাইপাসের পাশে একটা গাছের তলায় ঘুমিয়েছিলেন, এসব আমরা জানি। তাই বিকালে বেরোবার সময় তালা দেননি, তাড়াহুড়োয় বেরিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, ঘরের সব আলো জেলে রেখে গিয়েছিলেন। দিনের বেলাতেও আলো জ্বলছিল, তার কারণ কাল রাত্রে আপনার মাথায় ওগুলো নেভানোর কথা ঢোকেনি। এই যদি হয় তো ভেতর থেকে বন্ধ কেন? আর কোনো দরজা আছে? না তো, এই একটাই তো দরজা, ভেতরে উঠোনের পাশে পাঁচিল। অর্জুন এবার দরজায় ধাক্কা দিতে লাগলো। এই সময় পাশের বাড়ির এক ভদ্রলোক বেরিয়ে এলেন। এই যে মিস্টার রায়, সারা রাত কোথায় ছিলেন? এই একটু। রামচন্দ্রবাবু উত্তর খুঁজে পেলেন না। আবার সেই সুটকেস? যাকগে, কাল ঘরদর খোলা রেখে চলে গিয়েছিলেন, চুরি হয়ে যেতে পারত মশাই। সন্ধ্যের পর আপনার বন্ধু এসে দেখেন সব খোলা, তখন তিনি বলাতে আমরা জানতে পারি। ভদ্রলোক বললেন। বন্ধু? কোন বন্ধু? রামচন্দ্র রায় হতভম্ব। তা জানি না, একদিন দেখেছিলাম আপনার সঙ্গে এই বাড়িতে। রাত্রে কিছু খেলেন না তিনি, ওকেই বলেছিলাম ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়তে। মনে হয় একটু নেশা টেশা করেন, তাই ঘুম ভাঙতে দেরি হচ্ছে। আওয়াজ করুন। ভদ্রলোক চলে গেলেন। রামচন্দ্র রায় বললেন, যার চলে, কে এসে ঘুমোচ্ছে এখানে? বিস্তর শব্দ করার পর ভেতরে মানুষের সাড়া পাওয়া গেল। দরজাটা খুলছে। অর্জুন দেখল খুব রোগাপটকা একটি মানুষ ঘুম চোখে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র রায় চেঁচিয়ে উঠলেন। উনি যে ভাষায় কথা বললেন তা অর্জুনের বোধগম্য হলো না। লোকটাও হাঁ হাঁ করে উঠল। দুজনে নিজেদের উত্তেজনা কমাতে কিছুক্ষণ সময় নিল। এবার রামচন্দ্রবাবু অর্জুনের দিকে ফিরলেন। এই বেটাই হলো কার ভালো, কাল সন্ধেবেলা অসম থেকে ফিরেছে। অর্জুন হাত বাড়ালো। পরিচয় পেয়ে খুশি হলাম। ভদ্রলোক হাত মেলালেন। আমিও। রামচন্দ্র রায়ের চেহারাই যেন পাল্টে গিয়েছে। তিনি বাড়িতে ঢুকে হৈ হৈ করতে লাগলেন। তিনি যে মাঝে মাঝে কারভালোর মাতৃভাষায় কথা বলছেন তাও অর্জুনকে বলে ফেললেন। মুখে জলটল দিয়ে চা পেতে মিনিট 20 লাগলো। চায়ে চুমুক দিয়ে চেয়ারে বসে অর্জুন কারভালোকে বলল, আপনার ফিরতে খুব দেরি হয়ে গেল, তাই না? হ্যাঁ, খুবই দেরি হয়ে গেল। আগে তো জাহাজেই কাজ করতেন, এখন কি ব্যবসা? হ্যাঁ, ওই রকমই। বয়স হচ্ছে, আর কি তেমন পারি। এবং এতক্ষণে কারভালোর খেয়াল হলো, রায়, আমার সুটকেসটা নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? সুটকেস? ও, এটা একটা শয়তান রেখে গিয়েছিলে তুমি আমার কাছে। জাহাজে চাকরি করার সময় আমাকে যেমন জ্বালাতে, এখনো তাই করছো। প্রচণ্ড রেগে গেলেন ভদ্রলোক। কারভালো তো অবাক। কেন,
কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? পরে জানবো। আমি কি এখানে ছিলাম? এই সুটকেসের কথা তুমি জানো না? থার্মোকলের ভেতর যেটা প্যাক করে রেখেছিলে। কেন? যন্ত্রটা কি করেছে? কি করেছে আবার প্রশ্ন করছো? বিশ্বাস করো, আমি তো কিছুই বুঝতে পারছি না। রোজ সন্ধেবেলায় আমার কানে বিপ বিপ শব্দ বাজতো। রাত যত বাড়তো শব্দটাও বেড়ে যেত। তারপর এক সময় কানে তালা লাগবার উপক্রম। তখন আর কিছু খেয়াল থাকতো না। সারা রাত কি যে করতাম তা জানি না। তখন মানুষ খুন করে ফেললেও আমি টের পেতাম না। বুঝতে পারছো? রোজ হতো, রোজ। শুধু তোমাকেই ওটা এমন করতো? হ্যাঁ, আর কেউ নয়। অর্জুন কেউ নয়। না, পরে একজনকে করেছিল। স্ট্রেঞ্জ। তা যন্ত্রটা কোথায়? পুলিশের কাছে। পুলিশ? চমকে উঠল কারভালো। পুলিশের মধ্যে এলো কি করে? আসবে না। আমি গিয়ে বলেছি এই যন্ত্রের মালিক তুমি। পুলিশ তো আমাকে খুঁজছে। কারভালোকে এবার খুব নার্ভাস দেখাচ্ছিল। সে সুটকেসটার দিকে তাকাচ্ছিল বারংবার। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি এই যন্ত্রটা কোথায় পেলেন? আমি আমি পেলাম মানে? যন্ত্রটা আপনার সুটকেসে ছিল। হ্যাঁ, ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি পেয়েছি। কিন্তু ওটা এমনি এমনি আপনার সুটকেসে তো আর ঢুকে পড়তে পারে না। প্রশ্ন শুনে কারভালো প্রথমে গোঁজ হয়ে রইল। রামচন্দ্র রায় বললেন, আর বলো, তুমি কি কোনো গোলমালে পড়েছো? কারভালো মাথা নাড়ল। হ্যাঁ ভাই, পড়েছি। কিন্তু সত্যি কথা বললে কি তোমরা বিশ্বাস করবে? আমরা এতদিন একসঙ্গে কাজ করেছি, তখনও তো মিথ্যা কথা বলিনি কেউ। আজ কেন তুমি মিথ্যে বলতে যাবে? রামচন্দ্র রায় খুবই আন্তরিক গলায় কথাগুলো বললেন। কারভালো অর্জুনের দিকে তাকালো। সারা জীবন যা রোজগার করেছি তা তো হেসে খেলে উড়িয়ে দিয়েছি। সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না। ইদানিং বেশ অর্থকষ্টেই দিন যাচ্ছিল। এই বয়সে নতুন করে কাজকর্ম শুরু করা খুবই মুশকিল। আপনি হয়তো জানেন না, আমি সমুদ্রের ধারের মানুষ। সমুদ্র ওদিকের বেশ কিছু মানুষকে অন্ন দেয়। অবশ্যই সেটা বেআইনি পথে। যা কিছু বিদেশি জিনিস রাতের অন্ধকারে সমুদ্রপথে আমাদের ওখানে আসতো, তাই বয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য গরিব মানুষেরা টাকা পেত। কিছুই না পেয়ে শেষ পর্যন্ত আমি ওই বয়ে নিয়ে যাওয়ার কাজ করব বলে স্থির করলাম। কারভালো থামতেই রামচন্দ্র রায় চিৎকার করে উঠলেন, জি জি জি, তুমি শেষ পর্যন্ত স্মাগলারদের দলে গিয়ে ভিড়েছ? ভিড়িনি। চাইলেই যে ওরা আমাকে কাজ দেবে সেটা ভাবছো কেন? ওরা আমাকে প্রথমে যাচাই করবে। আমার সঙ্গে পুলিশের সম্পর্ক আছে কিনা জানতে চাইবে। তাছাড়া ঠিক কাকে বললে কাজটা পাওয়া যায় তাও জানতাম না। রাত্রে সমুদ্রের ধারে কেউ যেত না। আমাদের ওখানে প্রবাদ আছে, তোমার যদি সমস্যাহীনতার কষ্ট বেশি হয় তাহলে মাঝরাত্রে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াও। এক রাত্রে আমি গেলাম, এলোমেলো ঘুরলাম। হঠাৎ শুনি একটা লোক যন্ত্রণায় কাতরাচ্ছে বালির ঢিবির আড়ালে। কৌতূহলী হয়ে কাছে যেতেই সে আমাকে গুলি করতে চাইল। আমি তাকে বললাম, আপনার যন্ত্রণা শুনে এসেছি, আমার অন্য কোনো মতলব নেই, দয়া করে আমাকে মারবেন না। নিজের পরিচয় দিতে হলো। কাছাকাছি আমার বাড়ি শুনে সে জিজ্ঞেস করলো আমি তাকে সাহায্য করতে পারি কি না। আমি রাজি হলাম। আমার শরীরের ওপর ভর দিয়ে লোকটা কোনো মতে বাড়ি এলো। দেখলাম ওর পায়ে ক্ষতচিহ্ন, সম্ভবত গুলি লেগেছে। কিছুতেই সে সেটা বলল না। লোকটার নাম হেম বড়ুয়া, বাড়ি গুয়াহাটির কাছে। কারভালো থামল।
আপনি হেম বড়ুয়ার কাছে গিয়েছিলেন? অর্জুন জিজ্ঞেস করলো। হ্যাঁ, সেটা পরে বলছি। হেম কিছুতেই ডাক্তার ডাকতে দেবে না। তার ধারণা ডাক্তার ফিরে গিয়ে পুলিশকে খবর দেবেই। অথচ ক্ষতর চেহারা খুব খারাপ দেখাচ্ছিল। আমার বাড়িতে আসার সময় ও একটা বড় থলি এনেছিল। থলিটাকে ও ছুঁতে দিত না। দ্বিতীয় দিনে হেমের জ্বর এলো। আমার পরিচিত এক ডাক্তারকে ডেকে আনতে বাধ্য হলাম। তিনি দেখে বললেন তখনই হাসপাতালে নিয়ে যেতে, নইলে পা বাঁচানো যাবে না। কিন্তু হেম কিছুতেই হাসপাতালে যাবে না। ডাক্তার সাধারণ ওষুধ দিয়ে আমাকে আড়ালে বলে গেল এমন রোগীকে যেন বাড়িতে না রাখি। সেই রাত্রে আমার সামনে হেম ওই যন্ত্রটাকে থলি থেকে বের করলো, করে বলল, এটা কি ধাতু দিয়ে তৈরি জানো? বললাম না। সে বলল, তুমি মানুষটা খারাপ নয়, তাই বলা যায়। পৃথিবীর সবচেয়ে দামি ধাতু এটা, বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে। জানতে চাইলাম জিনিসটা কি? এর জন্যেই তো গুলিটা লাগলো। তোমার সঙ্গে দেখা হওয়ার ঘন্টা তিনেক আগে আমি একটা জিনিস নিতে সমুদ্রে এসেছিলাম। মাইকেলের নাম শুনেছ? এ তল্লাটের এখন ওই সেরা স্মাগলার। মাইকেলের সঙ্গেই কাজ ছিল। আমি আর মাইকেল যখন কথা বলছি তখন হঠাৎ আকাশে নীল আলোর বেলুন দেখতে পেলাম। বেলুনটা নিচে নামলো আমাদের থেকে 100 গজ দূরে। কিছু একটা বেলুন থেকে বেরিয়ে এলো। মাইকেল ব্যাপারটা দেখে মিনিট খানেক সময় নিল। আমিও কৌতূহলী হয়ে উঠেছি। আমরা দুজনেই দৌড়লাম বেলুনের দিকে। আর যেহেতু আমি ভালো দৌড়াতাম তাই এগিয়ে গেলাম। মাইকেল মরিয়া হয়ে আমাকে গুলি করলো। আমি পড়ে গেলাম। মাইকেল আমাকে ছাড়িয়ে এগিয়ে যেতেই হঠাৎ আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। ওই অবস্থাতেও দেখলাম বেলুন আকাশে উঠে গেল। মাইকেলের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। মিনিট 15 বাদে আমি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গেলাম সামনে। মাইকেলের শরীরের পাশ দিয়ে এগিয়ে যেতেই দেখলাম এই জিনিসটা বালির ওপর পড়ে আছে। পাতলা অন্ধকারেই এটা এমন চকচক করছিল যে বুঝলাম এর মূল্য অনেক। এর শরীর থেকে অদ্ভুত এক আলো বের হচ্ছিল। আমি যন্ত্রটাকে নিয়ে কোনো রকমে ফিরে আসি যেখানে মাইকেলের সঙ্গে দাঁড়িয়েছিলাম। মাইকেলের একটা ব্যাগে এটাকে পুড়ে একটা বালির ঢিবির পাশে শুয়ে পড়েছিলাম আমি। গত রাত্রে এই ঘরে শুয়ে আবার জিনিসটা দেখলাম। অত্যন্ত মূল্যবান ধাতু, কিন্তু এটা আমি অসমে নিয়ে যেতে চাই। তুমি আমাকে সাহায্য করবে? যা দাম পাবো তার 10% তোমাকে দেব। বলো, রাজি আছো? কিন্তু আপনি এই শরীর নিয়ে আসামে যাবেন কি করে? আমি মরব না। হাসপাতালে গেলেই পুলিশ আমাকে ধরবে। আর যদি মরে যাই তাহলে আমি ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় এইটা পৌঁছে দেবে। তারা যে টাকা দেবে তার 90 ভাগ তুমি আমার পরিবারকে দেবে। কথা দাও? আমি রাজি হয়ে গেলাম। সে আমাকে 2টো ঠিকানা লিখে দিল। এইভাবে হঠাৎই টাকা রোজগারের সুযোগ আসায় আমি খুব আনন্দিত হলাম। কিন্তু সেই রাত্রে ওর অবস্থা এত খারাপ হলো আমি হাসপাতালে না নিয়ে গিয়ে পারিনি। পরে খবর নিয়ে জেনেছি ওর ডান পা বাদ দিতে হয়েছে। পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। আমার ভয় হতো আশ্রয় দেওয়ার অপরাধে পুলিশ আমাকেও ধরবে। তাই সুটকেসে ওটাকে ভরে অসমে যাব বলে বেরিয়ে পড়লাম। কলকাতায় এসে মনে পড়ল রায় এখানে আছে। তাই একটা রাত ওর কাছে কাটিয়ে আমি গুয়াহাটি চলে গিয়েছিলাম। সম্পূর্ণ যন্ত্রটাকে নিয়ে যাননি কেন? অর্জুন জিজ্ঞেস করলো। তার মানে? কারভালো চমকে উঠল। আপনি জানেন, যাওয়ার আগে আপনি সুটকেস খুলেছিলেন, যন্ত্রটার একটা অংশ বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন। কিন্তু কেন? অর্জুন স্পষ্ট বলল। কারভালো মুখ নিচু করলো। তারপর বলল, আপনি বুঝতে পেরেছেন দেখছি। হ্যাঁ, ঠিক তাই। বাড়িতে বসেই দেখেছিলাম মূল যন্ত্রটার গায়ে
আর একটা যন্ত্র লাগানো আছে। দুটোই একই ধাতুতে তৈরি। সেই ছোট যন্ত্রটাকে খুলে আমি অসমে নিয়ে যাব বলে ঠিক করলাম। যদি ওখানে ভালো দাম পাই তাহলে বাকিটাকে নিয়ে যাব। রায়ের কাছে রেখে গেলে সেটা কখনোই হাতছাড়া হবে না বলে বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল? রামচন্দ্র রায় চিৎকার করে উঠলেন। তুমি আমাকে পাগল হওয়ার আয়োজন করে চলে গেলে আর বলছো বিশ্বাস ছিল? কারভালো বলল, আমি এইটা বিশ্বাস করতে পারছি না। ওই যন্ত্র কি করে তোমাকে পাগল করবে, আর শুধু তোমাকেই বা করবে কেন? অর্জুন বলল, এই নিয়ে অনেক ভেবেছি আমরা, পরে শুনবেন। কিন্তু হেমবড়ুয়ার যে লোকের কাছে ওটা বিক্রি করেছেন তার ঠিকানাটা বলুন। বিক্রি? কে বলল বিক্রি করেছি? তার মানে কি করেছেন ওটা নিয়ে? ফিরিয়ে এনেছি। অর্জুন উল্লসিত হলো। গুড, কি ভালো কাজ করেছেন। আপনি জানেন না কোথায় সেটা? কেন? দেখান, তারপর বলছি। কারভালো একটা ব্যাগ খুলল, তার মধ্যে কাপড়ের পুঁটুলি। তার ভেতর থেকে টর্চ লাইটের আকৃতির একটি ধাতব যন্ত্র বের করলো সে। অর্জুন কারভালোর হাত থেকে জিনিসটা নিয়ে জিজ্ঞেস করলো, এটাকে বিক্রি করেননি কেন? আমি গুয়াহাটিতে পৌঁছাবার দিন 2 আগে মাইকেলের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লোকটাকে গ্রেপ্তার করেছিল। আমি শহরে পৌঁছাতেই পুলিশ আমার পিছনে লাগে। অনেক কষ্ট করেছি ওদের চোখে ধুলো দেওয়ার। আমার পকেটের পয়সাও শেষ হয়ে গিয়েছিল। কারভালো বলল। এত দেরি করলে কেন এখানে ফিরতে? রামচন্দ্র রায় জিজ্ঞেস করলেন। পুলিশের ভয়ে। রাজা ভাত খাওয়া নামের একটা জায়গায় ধর্মশালায় অন্য নাম নিয়ে পড়েছিলাম কিছুদিন। তারপর আমি কুচবিহারে। আমার দ্বারা স্মাগলিং ব্যবসা হবে না। কিন্তু তুমিও পুলিশকে সব বলে দিয়েছো। এখন আর আমার পরিত্রাণ নেই। কারভালো খুব দুঃখের সঙ্গে নিঃশ্বাস ফেলল। কিন্তু তুমি তো কোনো বড় অন্যায় করনি। রামচন্দ্র রায় বললেন, পুলিশ এ কথা বিশ্বাস করবে বলে ভেবেছো? করবে না, করবে না। মাথা নাড়ল কারভালো। অর্জুন যন্ত্রটিকে দেখছিল। আগাগোড়ায় ধাতব বস্তুতে মোড়া, নিচে একটা আংটা রয়েছে। ওর মনে পড়ল যে যন্ত্র নিয়ে অবনীবাবু চলে গিয়েছেন তার গায়ে এমন একটা ব্যবস্থা ছিল, অর্থাৎ এই বস্তুটি ওই যন্ত্রের গায়ে আটকে যাবে। সে শুনতে পেল কারভালো তার মাতৃভাষায় কিছু বলল রামচন্দ্রকে। রামচন্দ্রবাবু উত্তর দিলেন, কিন্তু সেটা কারভালোকে খুশি করলো না। এবার রামচন্দ্র রায় অর্জুনকে জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় পুলিশ কারভালোকে অ্যারেস্ট করতে পারে? ও যে অর্থাভাবে স্মাগলিং বিজনেসে যেতে চেয়েছিল তা তো সত্যি, কিন্তু ও তো সেটা আরম্ভ করেনি। এই যন্ত্রটার মালিক কে তাই তো বোঝা যাচ্ছে না। ও নীল আলোর বেলুনে চাপা একজনের কথা বলছে। সে কে বলে আপনার মনে হয়? ভিন্ন গ্রহের মানুষ। হ্যাঁ, যা কি যে বলেন! পৃথিবীর বাইরে কোনো গ্রহে মানুষ আছে নাকি? দানিকেনের গপ্প নিশ্চয়ই শোনাবেন না। যা বলছিলাম, কারভালোকে একটু সাহায্য করুন। আপনার সঙ্গে দারোগা বাবুর তো বেশ ভাব আছে, দেখুন না একবার। রামচন্দ্র রায় বললেন। অর্জুনের ঘুম পাচ্ছিল না আর। দ্বিতীয় যন্ত্রাংশ হাতে পাওয়ার পর বেশ তাজা লাগছিল নিজেকে। সে কারভালোকে জিজ্ঞেস করলো, নীল আলোর বেলুনটাকে আপনার কি মনে হয়? আমি তো দেখিনি। মনে হয় ব্যাপারটা সত্যি নয়। আপনি কি চান? বাড়ি যেতে চাই। কোনোদিন অন্যায় কাজ করিনি। এবার করার কথা ভেবেছি, কিন্তু সত্যি বলছি কোনো অন্যায় করিনি, আর কখনো করবও না। তাহলে আপনার চলবে কি করে? জানি না। আপনি জানেন আপনার এই যন্ত্রের কল্যাণে রামচন্দ্রবাবুর পায়ের পুরনো বাতের ব্যথা কমে গিয়েছিল। মাঝরাত্রি মাইলের পর মাইল ওই শরীরেও তিনি হেঁটে গেছেন রোজ। অজান্তে একটা উপকার করেছেন আপনি। এই সময় রামচন্দ্রবাবু ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন। কোথায় আর সারলো? আজ সকালে ওটা একটু একটু করে ফিরে আসছে।
অর্জুন উঠল। মিস্টার কারভালো, এখন কয়েকটা দিন আপনি আপনার বন্ধুর কাছে বিশ্রাম দিন। উনি যন্ত্রটির অভাবে রাত্রে ঘুমোতে পারছেন না। আপনার সঙ্গ পেলে সমস্যাটির বোধহয় সমাধান হবে। যেহেতু এই যন্ত্রাংশটি আপনি যে কোনো কারণেই হোক ফিরিয়ে এনেছেন, তাই মনে হয় পুলিশ আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। আচ্ছা, চলি, নমস্কার। কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল কারভালোর মুখে। অর্জুন যন্ত্রাংশ নিয়ে বাইরে বেরিয়ে এলো। এখন রোদ উঠে গেছে। সে একটা রিকশায় চেপে সোজা কদমতলায় যেতে বলল। আজ বিকেল পর্যন্ত একটানা ঘুমানোর জন্য ছটফট করছিল সে। ঠিক 12টা নাগাদ ঘুম ভেঙে গেল অর্জুনের। ঘরের সব কটা দরজা জানলা বন্ধ করে শুয়েছিল যাতে চোখে আলো না ঢোকে। তবু ঘুম ভাঙল এবং আর এলো না। খিদে পাচ্ছিল বেশ। মা বাড়িতে নেই। কাজের মেয়েটি রান্না বান্না করে বসে আছে। স্নান সেরে ভরপেট খেয়েও নতুন করে ঘুম এলো না। অমলদা বলতেন, পৃথিবীর প্রতিভাবান মানুষেরা দিনে রাত্রে 4 ঘন্টার বেশি ঘুমন না। এই হিসাবে সে প্রতিভাবান মানুষের পর্যায়ে পড়ছে আজ। এটা এমন সময় যে যার বাড়িতেই যাবে সে বিরক্ত হবে। অর্জুন বাইক বের করতে গিয়ে হোঁচট খেল। গতকাল তো সে ওটাকে থানায় রেখেই বেরিয়েছে। অতএব রিক্সা নিয়ে থানায় পৌঁছে গেল সে। খবর নিয়ে জানলো অবনীবাবু নিজের কোয়ার্টার্সে ঘুমোচ্ছেন। বাইকে চেপে অর্জুন ছুটল জলপাইগুড়ি বাইপাসের দিকে। ব্রিজ থেকে বাঁ দিকে চড়ে নেমে গেল সে। বালির ওপর বাইক চালাতে অসুবিধা হচ্ছিল। ওটাকে এক জায়গায় দাঁড় করিয়ে সে হেঁটে চড়ের সেই জায়গায় গেল যেখানে নীল আলোর বেলুনকে সে প্রথম দেখেছিল। বালির ওপর কোনো ভারী জিনিস চেপে বসেছিল এখানে। অর্জুন স্পষ্ট দেখতে পেল আর কোথাও কিছু নেই। বালি নিয়ে হাওয়া খেলা করে যাচ্ছে তিস্তার চরে। সে ফিরে এলো বাইকের কাছে। বেলা 3টে, খুব অসময় নয়। অর্জুন মহাদেব সেনের বাড়ির সামনে বাইকে এসে একটু ভাবল। তারপর এগিয়ে গিয়ে দরজার কড়া নাড়ার আগেই সেটা খুলে গেল। তিস্তা দাঁড়িয়ে আছে। অর্জুনকে দেখে হাসলো সে। কাল দাদুকে সাত তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ দিয়েছি। শুধু দাদু একটু অপ্রসন্ন হয়েছেন আপনার ওপর। কেন? কাল ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তাই। উনি কি বিশ্রাম নিচ্ছেন? না, আসুন। দোতলায় উঠে মহাদেব সেনের কাছে পৌঁছে অর্জুন দেখল তিনি মগ্ন হয়ে বই পড়ছেন। চোখে চশমা ঠিকই, কিন্তু এটাই তো 2 দিন আগে অবিশ্বাস্য ছিল। তিস্তা ডাকতে তিনি মুখ ফেরালেন, কিন্তু মাথা পরিষ্কার হলো না তৎক্ষণাৎ। অর্জুন বলল, পড়তে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ? অর্জুন, খুব সামান্য। আগে তো পড়তেই পারতাম না। তোমরা আমাকে হঠাৎ এড়িয়ে চলছো কেন হে? গত রাত থেকে কোনো পাত্তা নেই। কোথায় এড়িয়ে চলেছি? আপনার সূত্র অনুসরণ করেছি। তার মানে? গত রাত্রের কথা আপনার মনে আছে? হ্যাঁ, তোমরা আমাকে জোর করে থানার বাইরে নিয়ে এসেছিলে। কারণ আপনি একটু একটু করে প্রভাবিত হয়ে পড়ছিলেন। বেরোবার আগে আপনি শব্দের দূরত্ব এবং দিক অনুমান করেছিলেন। কি করে? খুবই সোজা। উত্তর দিকে কান পাতলে আওয়াজটা স্পষ্ট হচ্ছিল। এবার অর্জুন মহাদেব সেনকে গত রাত্রের অভিজ্ঞতার কথা খুলে বলল। শুনতে শুনতে বৃদ্ধ সোজা হয়ে বসলেন। অর্জুন কথা শেষ করলে বললেন, কি বলবো একে, অলৌকিক। এত বছর মহাকাশ নিয়ে কাজ করেছি, কখনোই তো এমন অভিজ্ঞতা হয়নি। ফ্লাইং সসার জাতীয় ব্যাপারগুলো উত্তেজিত করত এবং সেই পর্যন্ত। কিন্তু ওকে তুমি কিভাবে সাহায্য করবে? আমার মনে হয় ওর জ্বালানি শেষ হয়ে আসছে। পৃথিবী থেকে না চলে গেলে ও আর কখনোই যেতে পারবে না। অথচ ওর মহাকাশের জাহাজকে ওড়াবার জন্য ওই যন্ত্রটাকে সম্পূর্ণ পাওয়া দরকার। হ্যাঁ, কারভালো ফিরে এসেছেন। তার কাছে আমি যন্ত্রের আর একটা অংশ পেয়েছি। বাহ, গুড। তাহলে চলো ওকে ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমি সন্ধেবেলায় আপনার কাছে আসব, কিন্তু আমি চাই না যে বেশি লোক ব্যাপারটা জানুক।
আমাদের অতিথি বাজে লোকেদের সহ্য করতে পারে না। ঠিক আছে, আর কেউ জানবে না। পাশে দাঁড়িয়ে তিস্তা এতক্ষণ সব শুনছিল। এবার আবদারের গলায় বলল, দাদু, আমি কিন্তু তোমার সঙ্গে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না। মহাদেব সেন মাথা নেড়ে যাচ্ছিলেন। সন্ধে নাগাদ অর্জুন থানায় এলো একটা ব্যাগ নিয়ে। অবনীবাবু নিজের চেয়ারে বসেছিলেন, দেখা মাত্র হাসলেন। কি ব্যাপার অর্জুন বাবু? যন্ত্রটা চায়। অর্জুন বলল। কেন? যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে না? তার জিনিসটা কার? আরে কাল দেখলেন না? সত্যি বলতে কি, গত রাত্রে ব্যাপারটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। তাছাড়া কলকাতা থেকে বড় সাহেবরা জানিয়েছেন ওটাকে অবিলম্বে সেখানে পাঠিয়ে দিতে। অসম্ভব। কেন? ওটা আজই ফিরিয়ে দিতে হবে। না মশাই, ওপরওয়ালার আমাকে ছাড়বে না ওটা দেখতে না পেলে। অবনীবাবু, আপনি বুঝতে পারছেন না কেন? একটি প্রাণের নিরাপত্তা নষ্ট হয়ে যাবে ওটা আজ ফেরত না পেলে। এটা একা তো কিছু উপকার করবে না, ওর আর একটা অংশ না পেলে কোনো কাজ দেবে? মাথাটা ঠান্ডা করুন। হঠাৎ অর্জুনের মনে হলো অবনীবাবু আজ স্বাভাবিক নন। এখন এই অবস্থাতে কারভালো ফিরে আসার কথা বলা ঠিক হবে না। সে কারভালোকে কথা দিয়ে এসছে। অবনীবাবু তা নাও মানতে চাইতে পারেন। ওপরওয়ালারা জেনে যাওয়ার পরে ভদ্রলোক নিজের ওপর আস্থা রাখতে পারছেন না। অর্জুন বলল, এক কাজ করি, চলুন ওটাকে নিয়ে কালকের স্পটে যায়। গত রাত্রে যে এসেছিল তাকে বলি সমস্ত ব্যাপারটা। হঠাৎ অবনীবাবুর চোখ চকচক করে উঠল। একটু ভাবলেন, তারপর উঠে দাঁড়ালেন। চলুন, আপনার কথা রাখছি, তবে আজ আমি সঙ্গে রিভলভার রাখবো। কেন? গত রাত্রে ও আমাকে আঘাত করেছিল না, আজ আমার পালা। অর্জুন বুঝল গোলমাল হবে, কিন্তু এছাড়া পুলিশের লকার থেকে যন্ত্রটাকে বের করার অন্য কোনো উপায় নেই। অবনীবাবু চেয়েছিলেন একটা বিরাট বাহিনী নিয়ে যাবেন, যাতে প্রাণীটিকে গ্রেপ্তার করা সহজ হয়। ওই প্রাণী যন্ত্রটি একসঙ্গে প্রচার মাধ্যমে হাজির করলে আর দেখতে হবে না। কিন্তু অর্জুন এতে কিছুতেই রাজি হলো না। সে বোঝালো প্রাণীটি বেশি মানুষের উপস্থিতি টের পাবেই, এবং সেক্ষেত্রে সে আর নিচে নামবে না। প্রাণীটি বেশি মানুষের উপস্থিতি টের পাবেই এবং সেক্ষেত্রে সে আর নিচে নামবে না। যন্ত্রটাকে বের করে কোলে নিয়ে গাড়িতে উঠেছিলেন অবনীবাবু। মহাদেব সেন যেতে চান শুনে খুব একটা খুশি হলেন না। জিপের সামনে ওর পাশে অর্জুন বসেছিল। মহাদেব সেন তৈরি ছিলেন। অর্জুন তাকে সামনের আসন ছেড়ে পিছনে চলে গেল। তিস্তা ঠোঁট ফুলিয়ে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখবো তোমরা আমাকে নিলে না। হেসে ফেলল অর্জুন। তুমি গিয়ে কি করতে? অটোগ্রাফ নিতাম। তিস্তা বলল। তিস্তার চরের কাছে পৌঁছে মহাদেব সেন বললেন, তিনি সেই শব্দটা শুনতে পাচ্ছেন, কিন্তু খুব ক্ষীণ। অর্জুন দেখলো অবনীবাবুর হাতে ধরা যন্ত্র থেকে সবে আলোর ছিটে বের হচ্ছে। সে অবনীবাবুকে বলল, যন্ত্রটা একবার দেখি, আলোটা অদ্ভুত লাগছে। নিজে লক্ষ্য করে বুঝতে না পেরে ভদ্রলোক শেষ পর্যন্ত অর্জুনের হাতে ওটা দিলেন। অন্ধকারে হাঁটতে অসুবিধা হচ্ছিল না, কারণ মহাদেব সেনের হাতে টর্চ ছিল। অর্জুন চট করে কাঁধে ঝোলানো ব্যাগে হাত ঢুকিয়ে অন্য যন্ত্রাংশটি বের করলো। তারপর আন্দাজে চেষ্টা করলো আংটা দুটো জুড়তে। 5-6 পা যাওয়ার পর সে দুটো লেগে যেতেই মহাদেব সেন বলে উঠলেন, যা। অবনীবাবু জিজ্ঞেস করলেন, কি হলো মশাই? শব্দটা হারিয়ে গেল। ভালো করে শুনুন। না, আর টের পাচ্ছি না। চেষ্টা করুন। দূর, চেষ্টা করে কি এসব শোনা যায়? কাল কোথায় এসেছিলে তোমরা? অর্জুনের বুকের ভেতর যেন ড্রাম বাজছে এখন। সে বলল, এখানে। কিন্তু এটা কি হলো? দুটো যন্ত্র জুড়ে গেলে মহাদেব বাবুরাও কিছু শুনতে পাবেন না। অবশ্যই প্রথম রাত্রে যন্ত্রটা জোড়া ছিল বলে কারভালো থাকা সত্ত্বেও রামচন্দ্র রায় কিছু শুনতে পাননি। তার মানে এটা এখন শুধু
শব্দ গ্রহণ করছে না, পাঠিয়েও যাচ্ছে। বিচ্ছিন্ন অবস্থায় এটা গ্রহণ করত। এরা যেটা পাঠাতো তা অতি সূক্ষ্ম বোধ সম্পন্ন মস্তিষ্কে গিয়ে আঘাত করত। দীর্ঘ সময় অপেক্ষায় কাটল। শেষ পর্যন্ত অবনীবাবু যন্ত্রটি নিয়ে মাটিতে রাখলেন। দপদপ করছে আলো। হঠাৎই দেখা গেল তিস্তার চরে কিছু একটা নেমেছে। মহাদেব সেনকে সে জিজ্ঞেস করল, আপনি কিছু দেখতে পাচ্ছেন? না। অবনীবাবু বললেন, আমি পাচ্ছি। আসুক আজ কাছে, রেঞ্জের মধ্যে। তিনি রিভলভার বের করে নিলেন। অর্জুন ওর হাত ধরল। কি করছেন আপনি? আই ওয়ান্ট হিম। না, কখনোই নয়। মারবো না, এমন আহত করব যাতে পালাতে পারবে না বাছাধন, কিন্তু পরে চিকিৎসা করে সারানো যায়। আমি ওকে জীবন্ত চাই। অবনীবাবু বললেন, এসব কি কথা? ছি, ইউ ক্যান্ট ডু দিস। মহাদেব সেন বললেন, আমাকে আমার কর্তব্য করতে দিন। কারো যদি কোনো আইডেন্টিটি না থাকে তাহলে তাকে অ্যারেস্ট করার সম্পূর্ণ অধিকার আমার আছে। এই সময় দেখা গেল তিস্তার চর থেকে একটা নীল আলোর বেলুন ওপরে উঠে এদিকে এগিয়ে আসছে। বেলুনটা যখন কাছে নেমে এলো ঠিক তখনই গুলি চালালেন অবনীবাবু। মনে হলো জলের মধ্যে একটা পাথর তলিয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকার করে হাত শূন্যে তুললেন ভদ্রলোক। অর্জুন দেখল ওর হাত থেকে মাটিতে কিছু পড়ে গেল। যন্ত্রের শরীর থেকে বেরিয়ে আসা আলোয় মনে হলো একদলা গলিত লোহা। বাঁ হাতে ডান হাতের কবজি ধরে মাটিতে বসে পড়েছেন ভদ্রলোক। যন্ত্রণায় কাতরে যাচ্ছেন। নীল আলোর বেলুন থেকে সেই প্রাণীটি বেরিয়ে এলো। আপনাকে প্রথম দেখছি, কিন্তু মনে হয় কোথাও আমাদের সংযোগ হয়েছিল। অর্জুন বলল, ইনি আপনার ওই যন্ত্রের পাঠানো সিগন্যাল শুনতে পেতেন। তাছাড়া পেশায় একজন বিজ্ঞানী। ধন্যবাদ। আমার যন্ত্র যখন সিগন্যাল ফেরত পাঠাতে শুরু করেছে তখন বোঝা যাচ্ছে তুমি আমার উপকার করেছো। কি দিয়ে এই ঋণ শোধ করতে পারি? ঋণ কেন বলছো? নিশ্চয়ই আজ ভোরের আগে আমি যদি মহাকাশে না পৌঁছাতে পারি তাহলে শেষ হয়ে যাব। তোমাকে আমার বন্ধুত্ব দিলাম। ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করছি, এই যন্ত্রের অর্ধেকটা যে শব্দ তরঙ্গ তুলতো তা শুনে মহাদেব সেন এবং রামচন্দ্র রায় অস্বাভাবিক হয়ে যেতেন, কিন্তু একজন দৃষ্টিহীনতা এবং একজন বাদ থেকে মুক্ত হওয়ার পথে পৌঁছেছিলেন কি করে? খুবই স্বাভাবিক। ওদের মস্তিষ্কের যে কোষ শব্দটাকে নিতে পেরেছিল তারাই বলিষ্ঠ হয়ে এই দুটো প্রতিক্রিয়া আনে, কিন্তু পূর্ণ মাত্রায় না হওয়ায় ব্যাপারটা খুবই সাময়িক হবে। তুমি চাও এটা পূর্ণতা পাক? হ্যাঁ। আপনি শুয়ে পড়ুন। মহাদেব সেন নির্দেশ পালন করা মাত্র তার গলা থেকে তীব্র চিৎকার বের হলো। তিনি স্থির হয়ে গেলেন। প্রাণীটি বলল, কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও। ওর শরীরের সমস্ত বিকল কোষ এখনই জীবন ফিরে পাবে। এই লোকটিকে কি করা যায়? কিছু না, উনি বিভ্রমে পড়েছেন। তোমার পূর্ণ যন্ত্র নাও। অর্জুন যন্ত্রটিকে তুলে ধরতে মূর্তিটি ইশারা করল থামতে। তারপর আলোর বেলুনে ঢুকে সে কিছু চালাতেই একটা আলোর রেখা বেরিয়ে এলো। তারই আকর্ষণে যন্ত্রটি সোজা চলে গেল নীল আলোর বেলুনের ভেতরে। প্রাণীটি আবার বেরিয়ে এলো। আমার হাতে আর সময় নেই বন্ধু। তোমাকে আমি সারা জীবন মনে রাখবো, অর্জুন বলে উঠল। বিদায় বন্ধু। প্রাণীটি আবার নীল বেলুনে ঢুকে গেল। বেলুনটি উড়ে গেল তিস্তার চরে। তার কয়েক সেকেন্ডের মধ্যে কিছু একটা হুশ করে উড়ে গেল আকাশে। অর্জুনের বুক ভার হয়ে গিয়েছিল। সে মহাদেব সেনকে দেখল, তারপর অবনীবাবুকে। ভদ্রলোক যেন বসে বসেই ঘুমোচ্ছেন। ওদের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো অর্জুন। অন্ধকার নির্জন নদী তীরে আকাশে তখন হাজার তারার মেলা। শোঁ শোঁ বাতাস বইছে। হঠাৎ কানে এলো মহাদেব সেনের গলা। অর্জুন।
বলুন। চলে গিয়েছে? হ্যাঁ, আপনি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই অন্ধকারেও তারাদের দেখতে পাচ্ছি। আনন্দে ভরপুর অর্জুন আকাশের দিকে তাকালো। ধন্যবাদ বন্ধু। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজের গল্প কারভালোর বাক্স। পরের পর্বে অন্য কোনো গল্প নিয়ে ফের হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত নমস্কার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন গল্প বাবুর আসর। ধন্যবাদ।